বাসু পাইপটা কামড়ে ধরে বলেন, বেশ বলো। আমি কি বলবো? এবার তো তোমার বলার কথা। কেন প্র্যাকটিস ছেড়ে দেবে তুমি? কি হবে প্র্যাকটিস করে রানু? টাকা আমাদের যা আছে, দুজনের দুটো জীবন কেটে যাবে। অদ্ভুত আমোদে লোক। প্রথম পরিচয়ে কেউ বুঝতেই পারত না ওর জীবনের অন্তরালে লুকিয়ে আছে এত বড় একটা ট্র্যাজেডি। পঙ্গু স্ত্রীকে নিয়ে ঘুরে বেরিয়েছেন এখানে ওখানে। জীবনবাবু ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া মাত্র বাসু সাহেব ইন্টারকমে সকলকে ডেকে পাঠালেন তার ঘরে। পূর্বাংশ, পশ্চিমাংশ এবং মধ্যমাংশের রিসেপশন কাউন্টারের মধ্যে ইন্টারকম ব্যবস্থা চালু করা আছে। 5 মিনিটের ভিতরেই বাসু সাহেবের ঘরে এসে বসলেন মিসেস বাসু, কৌশিক আর সুজাতা। আপনি বলতে চান আপনাকে পুলিশ আগে ভাগে ওই আসামিকে দেখিয়ে দেয়নি? জানি না, আন্দাজ করতে পারি। সে কি বলল? বলল অনেক দিন পর আপনার শিষ্য আজ সওয়াল করছি। আপনি আসবেন স্যার, আমি নিমন্ত্রণ করতে এসেছি। কিন্তু ওর চোখ মুখ দেখে আমার মনে হলো, আপনার দৃষ্টি ভুল করে না স্যার, আপনি ঠিকই ভেবেছেন। মাইতি বার অ্যাসোসিয়েশনেও বলে এসেছে এই কেসে সে আমার রেকর্ড ভাঙবে, অর্থাৎ অ্যাকিউজডের কনভিকশন হবে। কেসটা কি? 302? ইয়েস স্যার। কি বুঝছ? কেসটা কি খারাপ? 50-50। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প মাছের কাটা। গল্পটির রচনাকাল 1974, প্রথম প্রকাশ মার্চ 1975। বইটির প্রচ্ছদ শিল্পী ছিলেন খালেদ চৌধুরী। বইটি লেখক উৎসর্গ করেছেন শ্রী সমরজিৎ গুপ্তকে। এই কাটা সিরিজের অনেকগুলো গল্প আমাদের চ্যানেলে অলরেডি দেয়া হয়ে গিয়েছে। যারা এখনও সেগুলো শোনেননি, আশা করি শুনে নেবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তবে গল্প শোনার আগে যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের গল্প মাছের কাটা। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কৌশিক আদালতে যায়নি, বাড়িতেই ছিল। বেলা 12টা নাগাদ একটা টেলিফোন এলো বাসু সাহেবের অফিসে। ব্যারিস্টার সাহেব অনুপস্থিত শুনে লোকটা সুকৌশলীর কৌশিক মিত্রের সঙ্গে কথা বলতে চাইল। কৌশিকের সঙ্গে তার নিম্নোক্ত কথোপকথন হলো। আপনি কি সুকৌশলীর মিস্টার কৌশিক মিত্র আছেন? কৌশিক ওর খাজা বাংলা শুনে বললে, আছি। আপনি কে? আমার নাম আছে যদুপতি সিংহানিয়া। নামটা পেছানতে পারেন? পারি। আপনি গত 11 তারিখে কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির একটা বাড়ি 6.5 লাখ টাকায় কিনেছেন। দুটো টেকনিক্যাল গলতি হয়ে গেল সুকৌশলী দাদা। 6.5 না আছে 4.5 লাখ। ওই বাড়ির মালিক কাপাডিয়া কোম্পানি না আছে, মালিকের খাস সম্পত্তি ছিল। আর শুনেন, যে মামলাটা বাসু সাহেব হাতে নিয়েছেন, সুপ্রিয় দাশগুপ্তের মামলা, ওইটার বিষয়ে কুছ জরুরি টিপস আমি বাসু সাহেবকে দিতে চাই। তা বাসু সাহেব তো দফতরে না আছেন না, তাই আপনাকে বাতলিয়ে দিচ্ছি। अगर जरूरत হয় তো ফের লিখিয়ে দিন। কিন্তু আপনি যে মিস্টার যদুপতি সিংহানিয়া তা আমি বুঝবো কি করে? আপনি বাড়ি থেকে বলছেন তো? লাইন কেটে দিয়ে অপেক্ষা করুন, আমি এখনই আপনার বাড়িতে ফোন করছি। টেলিফোনে খুক খুক করে হাসির শব্দ ভেসে এলো। লোকটা বললে, সুকৌশলী দাদা, আমি ভি কুছ কুছ সুকৌশলী আছি। আমি একটা পাবলিক বুথ থেকে টেলিফোন করছি, ঘর থেকে নয়। লেকিন আমি আপনার বাত মানিয়ে নিলাম। আমি যে জেনুইন যদুপতি আছি সেটা প্রমাণ করার ওনাস আমার আছে। একটা কোড নাম্বার বতলাচ্ছি, লিখে নিন। 795630। লিখেছেন?
আমার সঙ্গে বাতচিতের পিছে আপনি আমার বাড়িতে আমার ফাদারকে ফোন করবেন, তিনি ওই কোড নাম্বারটা বদলিয়ে দেবেন, ব্যাস আমার আইডেন্টিটি এস্টাবলিশ হয়ে যাবে। समझলেন? কৌশিক অবাক হয়ে বলে, এমন কাণ্ড করার অর্থ? লোকটা হেসে বললে, अगर बासु साहेब হলে এ বাত বুঝতেন না, समझिए নিতেন। মালুম হলো না, এই মামলার ফয়সালা जब तक না হচ্ছে तब तक আমি সালা ছিপিয়ে থাকবো। আমার পাত্তা মিলে গেলেই বাসু সাহেব আমাকে নেওতা করে বসবেন। নেওতা মানে নিমন্ত্রণ? কিসের? কোর্টের সামান, সুকৌশলী দাদা। হ্যাঁ, ব্যাস খতম। সালার আদালতে উঠলে আমাকে কবুল খেতে হবে কি আমি 2 লাখ রুপিয়া ব্ল্যাক মানি সুপ্রিয় বাবুকে দিয়েছি। কবুল খেলে ইনকাম ট্যাক্সে ফাঁসবো। হর্নস হবে ডাইনামো, समझেন? হর্নস হবে ডাইনামো? জি হ্যাঁ, ডাইনামো भी চার্জ নিচ্ছে না, ব্যাটারি भी ডিসচার্জ। আমার ওই হালত, তাই ছিপিয়ে বসে আছি। ইংরেজি জ্ঞান যেমনই হোক, লোকটা যে খলিফা এটা বোঝা গেল। কৌশিক বললে, তাহলে নিজে থেকে টেলিফোন করছেন কেন? সেটা কেমন করে আপনাকে সমঝাই সুকৌশলী দাদা? আমার গলায় যে মসলির কাটা বিধিয়ে গেল। হর্নস অফ ডাইনামো, সালার কাটা না নামছে না উগড়াচ্ছে। দাদা, 2 লাখ রুপিয়ার ঝামেলা আছে, আমি বিলকুল গড্ডায় গিরে যাব। তবে ফোন করছেন কেন? ওই তো বাতাচ্ছি, হর্নস হবে ডাইনামো, এইদিকে আইটিও, ওইদিকে মসলির কাটা। কৌশিক উত্তেজিত হয়ে বলে, আপনি কি মশাই? আপনি আপনি একটা কথাটা তার শেষ হয় না। যদুপতি বলে ওঠে, সুকৌশলী দাদা, এখন থেকে আপনি আমাকে সালা বাহানচোদ শুরু করবেন। আমি লাইন কাটিয়ে দিলাম। সত্যি সে টেলিফোনের লাইনটা কেটে দিল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল কৌশিক। যদুপতি সিংহানিয়ার চরিত্রটাকে বুঝবার চেষ্টা করল। লোকটা নিজেই স্বীকার করছে তার নাক পর্যন্ত ডুবে আছে কালো টাকায়। তাহলে মাছের কাঁটা বলতে সে কি বোঝাতে চায়? কোথায় বাজছে তার ওই কাঁটাটা? বিবেক? বিবেক বলে ওই জাতীয় লোকের সত্যি কিছু থাকে নাকি? একটু পরে সে টেলিফোন ডাইরেক্টরিতে হাতড়ে ফোন করল যদুপতির বাবা রঘুপতি সিংহানিয়াকে। বাপ ছেলের মতো বাংলা বলতে পারেন না। কৌশিক যেইমাত্র বলল যে সে ব্যারিস্টার বাসুর বাড়ি থেকে ফোন করছে, ভদ্রলোক তৎক্ষণাৎ বললেন, তব ঠেরিয়ে। মিনিটখানেক টেলিফোনে আর মনুষ্যকণ্ঠ শোনা গেল না। ক্ষীণ সুরে বিবিধ ভারতীয় হিন্দি প্রোগ্রামের গানের সঙ্গে একটা অ্যালসেশিয়ানের গর্জন ভেসে এলো শুধু। তারপর শুনল, अब सुनिए, मैं रघुपति सिंघानिया बोलता हूँ। मुझको कहने के मतलब ये है कि 79563 और ये क्या है? 0 होगा शायद। राम राम। লাইন কেটে দিলেন রঘুপতি, কিন্তু কৌশিক ছাড়বার পাত্র নয়। পুনরায় ফোন করল সে। এবার বৃদ্ধ সিংহানিয়া সিংহমূর্তি ধরলেন। অনর্গল মাতৃভাষায় যে ঝড় বইয়ে দিলেন তার নির্গলিতার্থ। তিনি এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন না। তার পুত্রের নির্দেশ আছে, ব্যারিস্টার বাসুর ফোন এলে ওই অদ্ভুত নাম্বারটা তাকে শুধু শুনিয়ে দিতে হবে। কেন, কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। ওই সঙ্গে আরও বললেন, এসব হচ্ছে ওই 007 মার্কা পিকচারের কুফল। তার জ্যেষ্ঠ পুত্র বর্তমানে জেমস বন্ডের ভূমিকায় নাপাত্তা হয়ে গেছেন। ফলে তার মনমেজাজ খারাপ, নিজেকেই গদিতে বসতে হচ্ছে। তাকে যেন এ নিয়ে আর বিরক্ত না করা হয়। পুনরায় রামনামের দ্বিত্ব প্রয়োগানান্তে তিনি দূরভাষণে ক্ষান্ত হলেন। কৌশিক ঘড়ির দিকে তাকিয়ে দেখল, বেলা 12টা। এখনই বার হলে মধ্যাহ্ন অবকাশের মধ্যে বাসু সাহেবকে খবরগুলো জানানো যায়। সে তৎক্ষণাৎ একটা ট্যাক্সি নিয়ে আদালতের দিকে রওনা দেয়। আদালতের অধিবেশন শুরু হওয়ার আগেই কৌশিকের সঙ্গে বাসু সাহেবের দেখা হলো। ওর কাছে আদ্যপান্ত শুনে উনি তখনই গিয়ে দেখা করলেন আসামি সুপ্রিয়র সঙ্গে। বললেন, তুমি কি শখ করে ফাঁসির দড়িতে ঝুলতে চাও? লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকল। 11 তারিখ রাত্রে মোকাম্মতে তুমি আর যদুপতি খেতে গিয়েছিলে, তাহলে কেন বললে জীবন বিশ্বাসও তোমাদের সঙ্গে ছিল? সুপ্রিয় চোখটা নিচু করে বলল, জীবনই এ পরামর্শ দিয়েছিল, বলেছিল
যদুপতি কিছুতেই সাক্ষী দিতে আসবে না। জীবন ছাড়া আর কে আমার অ্যালিবাইটা প্রতিষ্ঠিত করবে? তাই বলে তোমাদের কাউন্সিলকেও তোমরা জানাবে না যে মিথ্যে সাক্ষী দিচ্ছ? আমি জানতাম আপনি এতে রাজি হবেন না। হব না তো বটেই। জীবনকে নতুন করে তালিম দিতে হবে। তাছাড়া ওই সুকুমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলে, সেটা এতক্ষণ স্বীকার করনি কেন? সুপ্রিয় মাথা নিচু করে বসে রইল। ওর ক্যাশে কত টাকা আছে তার টেলিফোনে জানতে চেয়েছিলে? মাথা নেড়ে সায় দিল সুপ্রিয়। অস্ফুটে বলল, পরদিন ছিল গুড ফ্রাইডের ছুটি। ব্যাংকের ভল্ট বন্ধ। সেই অজুহাতে 2 লাখ টাকা নগদ নিতে জৈন সাহেব রাজি হবে না, আমার এই আশঙ্কাই ছিল। অথচ ওই গুড ফ্রাইডের রাতের ট্রেনে আমাদের টিকিট কাটা ছিল। তার উপর যদি জৈন সাহেবের ক্যাশে আগে থেকে মোটা টাকা থেকে থাকে, তাহলে ছুটির দিন তিনি হয়তো মুশকিলে পড়বেন। তাই আমি জানতে চেয়েছিলাম। বাসু সাহেব ধমকে ওঠেন, বেশ করেছিলে, কিন্তু আমাকে বলনি কেন? সুপ্রিয় অধবদনে বসেই রইল। বোম্বাইয়ে তোমার স্ত্রীকে চিঠি লিখেছ? নেতিবাচক শিরশ্চালন করল সুপ্রিয়। তোমার স্ত্রী আজকালের মধ্যেই আসছে। একেবারে শিউরে উঠল সুপ্রিয়। সর্বনাশ! তার নাম ঠিকানা কেমন করে পেলেন আপনি? সেটা পরের কথা। সর্বনাশ কেন? ও ভয়ানক নার্ভাস। সে আপনি বুঝবেন না। জীবনকে একবার আমার কাছে আনতে পারবেন? বাসু সাহেব বললেন, অসম্ভব। তোমার উকিল ছাড়া আর কারো সঙ্গে এই অবস্থায় তোমাকে দেখা করতে দেবে না। তোমার স্ত্রী এলে হয়তো দিতে পারে। ঠিক এই সময়েই প্রহরী এসে জানালো আদালত এবার বসবে। বাসু সাহেব ফিরে এলেন, কোর্টে গিয়ে বসলেন। প্রদ্যোৎকে বললেন, জীবনকে ডাকো তো। জীবন গরুর পক্ষীর মতো হাত দুটি জোর করে এসে দাঁড়ায়। বাসু বলেন, তোমাকে এখনই সাক্ষী দিতে ডাকবো। মোকাম্মতে ওই রাত্রে সুপ্রিয়র সঙ্গে খেয়েছ, এই মিথ্যা কথা বলবে না, বুঝলে? মাথা চুলকে জীবন বলে, ওইটে আমাদের একমাত্র ভরসা স্যার, অকাট্য অ্যালিবাই। ধমক দিয়ে ওঠেন বাসু, বেশি পণ্ডিতেমি করো না। মিথ্যে সাক্ষী তোমাকে দিতে হবে না। কিন্তু স্যার, আমি যে থানায় গিয়ে এজাহার দিয়ে বসে আছি। সেটা অন্য জিনিস। থানায় মিথ্যে এজাহার দেওয়া আর আদালতে হলফ নিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। জীবনবাবু বললেন, আপনি মিছে ডরাচ্ছেন স্যার। ওই মাইতির বাবার ক্ষমতা হবে না জেরায় আমাকে কাত করে। আমি মোকাব্বতে ঢুকে সব খুঁটিয়ে দেখে এসেছি কাল সন্ধ্যাবেলায়। বাসু সাহেব আর কিছু বলবার সুযোগ পেলেন না। জাস্টিস বাদুরী পুনরায় বিচারারম্ভ ঘোষণা করলেন। বাদীপক্ষের সাক্ষ্য নেওয়া শেষ হয়নি। সাক্ষ্য দিতে উঠলেন ইস্টার্ন রেলওয়ের স্টাফ, বোম্বাই মেইলের কন্ডাক্টর গার্ড হেমন্ত মজুমদার। মাইতি সাহেবের প্রশ্নে তিনি গুড ফ্রাইডের সন্ধ্যায় বোম্বাই মেইলে সি নং কুপেতে যে ঘটনা ঘটেছিল তার আনুপর্বিক বর্ণনা দিলেন। সুজাতা ফিরে এসে যা বলেছিল হুবহু তাই। বাসু তাকে কোনো জেরা করলেন না। পরবর্তী সাক্ষী নেপাল চন্দ্র বসু, জিআরপির ইন্সপেক্টর। তিনিও তার সাক্ষ্যে ওই ঘটনার পাদপূরণ করলেন। বাসু সাহেব তাকে ক্রস এক্সামিনে প্রশ্ন করলেন, মিস্টার বোস, আপনি যখন জিজ্ঞাসা করলেন ব্যাগটা আপনার, আর আসামি বলল তখন সে কি ব্যাগটার দিকে তাকিয়ে দেখেছিল? না, দেখেনি। কিন্তু তার পূর্ব মুহূর্তে যখন সুজাতা বললেন ও ব্যাগটা আমার নয়, তখন সে ব্যাগটার দিকে তাকিয়েছিল। আপনার কি মনে হয় সেটা ভ্যাকেন্ট লুক, মানে সে অন্য কথা ভাবতে ভাবতে ওই দিকে তাকিয়েছিল? অবজেকশন! সাক্ষী কি মনে করেছিল তা আমরা শুনতে চাই না। মাইতির কণ্ঠস্বর। অবজেকশন সাস্টেইনড। জজ সাহেবের নির্দেশ। বেশ, দ্বিতীয়বার যখন আপনি প্রশ্ন করেন তখনও অস্বীকার করেছিল? বলেছিল ব্যাগটা ওর নয়? হ্যাঁ, তাই বলেছিল। তখনও তো আপনি রিভলভারটা ব্যাগ থেকে বার করে দেখাননি? না। তার মানে আসামি তখনও জানতো না যে ব্যাগের ভিতর কি আছে? তা কেন? আপনি ধরে নিচ্ছেন কেন যে ব্যাগটা সে নিজেই সঙ্গে করে আনেনি? আপনি কি তাই ধরে নিতে চান?
কেন নয়? কেন নয় আমার প্রশ্নের জবাব নয়। আমার প্রশ্ন, আপনি কি তাই ধরে নিতে চান? ইয়েস অর নো? ইয়েস। আপনি কি এখনই এটা ভাবছেন, না প্রথম থেকে ওটা ধরে নিয়েছেন? প্রথম থেকেই। তাই বলুন, তার মানে ব্যাগটা যে আসামির, এইরকম একটা পূর্ব সিদ্ধান্ত প্রথম থেকে ধরে নিয়ে আপনি সাক্ষী দিতে এসেছেন? যা দেখেছেন তা বলছেন না, যা আপনার প্রথম থেকে ধরে নেওয়া পূর্ব সিদ্ধান্তের সঙ্গে মিলে যায় তাই সাক্ষী দিচ্ছেন। কি আশ্চর্য! আমি কি তাই বলেছি? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিক তাই বলেছেন। দ্যাটস অল মিলর্ড। সরকার পক্ষের সাক্ষী এখানেই শেষ। প্রতিবাদী পক্ষের প্রথম সাক্ষী মিসেস সুজাতা মিত্র। হলফ নিয়ে সাক্ষ্য দিতে উঠল সুজাতা। বাসু সাহেব প্রশ্নের মাধ্যমে প্রমাণ করলেন সুজাতা ওই সি চিহ্নিত কূপেতে প্রথম প্রবেশ করে। বন্ধ দরজা খুলেই সে দেখতে পায় একজন স্যুট পরা ভদ্রলোককে। তার সঙ্গে সুজাতার কি কথা হয়েছিল তা নথিবদ্ধ করা হলো। ভদ্রলোকের চলে যাওয়ার সময় ব্যাগ রেখে যাওয়ার কথাও সুজাতা বলল, এবং বলল সুপ্রিয় কামরায় ঢুকেই প্রথম প্রশ্ন করেছিল, ব্যাগটা আপনার? মাইতি জেরা করতে উঠলেন। তার প্রথম প্রশ্ন, আপনি কোথায় থাকেন সুজাতা দেবী? সুজাতা তার ঠিকানা দিল। ওই বাড়িতে এ মামলার প্রতিবাদী ব্যারিস্টার পি.কে. বাসুও থাকেন না? হ্যাঁ থাকেন। আপনি যে ডিটেকটিভ প্রতিষ্ঠানের পার্টনার, তার সঙ্গে ওই ব্যারিস্টার সাহেবের একটা পার্সেন্টেজ ব্যবস্থা আছে না? কমিশনের ব্যবস্থা আছে। অর্থাৎ এ মামলায় বাসু সাহেব যা ফি পাবেন তার একটা অংশ আপনারও জুটবে, কেমন? সুজাতার মুখটা লাল হয়ে ওঠে। বলুন বলুন, লজ্জা পাচ্ছেন কেন? এ মামলা বাবদ কমিশন পাবেন না? পাবো। তার মানে এ মামলায় বাসু সাহেব জিতুন, এই আপনি চান? না, আমি চাই সত্যের জয় হোক। চমৎকার! আর্থিক লোকসান করেও? ওর কেস জেতা হারার সঙ্গে আমাদের কমিশনের কোনো সম্পর্ক নেই। উনি স্পেসিফিক জব দেন, স্পেসিফাইড ফি দেন। হারলেও দেন, জিতলেও দেন। তাই বুঝি? আচ্ছা সুজাতা দেবী, আপনি নিজে কখনো ওই 320 ধারায় আসামি হয়েছিলেন খুনের মামলায়? না। না? কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি? উকিল হিসেবে আপনার জানা উচিত, সেক্ষেত্রে আপনি আমার বিরুদ্ধে পারজারির মামলা আনতে পারেন। আপনার আরও জানা উচিত, আদালতের বাইরে ও কথা বললে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা আনতে পারি। সুজাতার দীপ্ত জবাব। মাইতি চোখ থেকে চশমাটা খুললেন। প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে বললেন, রামচন্দ্রপুরের ময়ূরকেতন আগরওয়াল হত্যা মামলায় আপনি খুনের মামলায় আসামি ছিলেন না? না, আমার বিরুদ্ধে কোনো চার্জ ফ্রেম করার আগেই প্রকৃত অপরাধী ধরা পড়ে। আমার বিরুদ্ধে খুনের মামলা তো ছাড়, আদৌ কোনো চার্জ ফ্রেম করা হয়নি। কিন্তু আপনি গ্রেপ্তার হয়েছিলেন তো? বাসু সাহেব উঠে দাঁড়ান। এনাফ অফ ইট। অবজেকশন ইউর অনার। এইসব প্রশ্নের সঙ্গে বর্তমান মামলার কোনো সম্পর্ক নেই। অনেক আগেই আমি আপত্তি করতাম, করিনি এই জন্য যে ভেবেছিলাম মাননীয় সহযোগীর যে কোনো মুহূর্তে মনে পড়ে যাবে যে সেই মামলায় প্রকৃত আসামিকে গ্রেপ্তার না করে তিনি ক্রমাগত রাম শ্যাম যদুকে কাঠগড়ায় তুলেছিলেন। উনি সাক্ষীকে জিজ্ঞাসা করেছিলেন, লজ্জা পাচ্ছেন কেন? তাই ভেবেছিলাম সেই সব কথা মনে পড়ে গেলে উনি নিজেই লজ্জায় থেমে যাবেন। কিন্তু উনি থামছেন না মিলর্ড। জাস্টিস বাদুরী সংক্ষেপে শুধু বললেন, অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য প্রশ্ন করুন। আমার আর কিছু জিজ্ঞাসা নেই। বসে পড়েন নিরঞ্জন মাইতি। এরপর সাক্ষী দিতে এলেন জীবন বিশ্বাস। 11 তারিখের প্রসঙ্গ আসা মাত্র সে স্বপ্রণোদিত হয়ে জানিয়ে দিল, ওই দিন সন্ধ্যায় সে আসামি এবং তৃতীয় একজনের সঙ্গে সে মোকাম্বোতে নৈশ আহার করেছে। বাসু সাহেবের মুখ চোখ রাগে লাল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ সওয়াল বন্ধ করে বললেন, দ্যাটস অল মিলর্ড। মাইতি ডাইরেক্ট এভিডেন্সের সূত্রটি তুলে নিয়ে বললেন, জীবনে কতবার মোকাম্বোতে খেয়েছেন জীবনবাবু? ওই একবারই স্যার। ওই 11 তারিখে রাত্রেই? জীবনে একবার? আগে হ্যাঁ স্যার। তারপরে গতকাল আপনি মোকাম্বোতে যাননি? সন্ধ্যা 7টা 5-এ?
জীবনবাবুর চোয়ালের নিম্নাংশটা ঝুলে পড়ে। বলুন বলুন, আমি আপনার টনসিল দেখতে চাইছি না। কোর্টে হাস্যরোল উঠল। ঢোক গিলে জীবন বিশ্বাস বলে, গিয়েছিলাম স্যার। কেন গিয়েছিলেন? হোটেলের ভিতরটা দেখে আসতে, যাতে জেরায় আপনার ওই অ্যালিবাইটা ফেসে না যায়। সামলে নিয়েছে জীবন, বললে, আগে না, আমি দেখতে গিয়েছিলাম যদুপতি সিংহানিয়া ওখানে আছেন কিনা, সেই মর্মে একটা খবর পেয়েছিলাম। তাই বুঝি? তাহলে মিথ্যা কথা বললেন কেন? জীবনে একবার মাত্র মোকাম্বতে গিয়েছিলেন। জীবন বলে, আপনি আমার মুখে নিজের ইচ্ছে মতো কথা বসাবেন না স্যার। ভ্রুকুঞ্চিত করে মাইতি বলেন, তার মানে আপনি ও কথা বলেননি? জীবন এতক্ষণে বেশ সহজ হয়েছে, বললে, আগে না, আপনি প্রশ্ন করেছিলেন জীবনে কতবার মোকাম্বতে খেয়েছেন। তাতে আমি বলেছিলাম ওই একবারই স্যার। কাল সন্ধ্যায় আমি মোকাম্বতে খাইনি। কিন্তু একটা মোক্ষম আন্ডারকাট সাক্ষী অতি সুন্দরভাবে এড়িয়ে গেল, সেটা এতক্ষণে অনুধাবন করলেন নিরঞ্জন মাইতি। জীবন বিশ্বাসের পিছনে টিকটিকি লাগিয়ে এমন সুন্দর একটা সূত্র আবিষ্কার করলেন, কিন্তু লোকটা পিছলে গেল। জীবন হাসি হাসি মুখে বললে, আমিও স্যার আপনার টনসিল দেখতে চাইছি না। বিশ্বাস না হয় পেশকারবাবুকে শুধন। প্রচণ্ড হাস্যরোল উঠল আদালতে। জোরে হাতুড়িটা ঠুকলেন জাস্টিস ভাদুরী। দর্শকদের দিকে ফিরে বললেন, আপনারা যদি আদালতের কাজে বাধা দেন, তাহলে আমি আদালত ফাঁকা করে দিতে বাধ্য হব। তৎক্ষণাৎ নিস্তব্ধতা ফিরে এলো কোর্টরুমে। সাক্ষীর দিকে ফিরে জাস্টিস বললেন, আপনি বাজে কথা বলবেন না একদম। হাত দুটি জোর করে জীবন বিশ্বাস বললেন, টনসিলের কথাটা কিন্তু হুজুর আমি আগে তুলিনি। স্টপ ইট, ইউ মে প্রসিড। মাইতি পুনরায় শুরু করেন, কি খেয়েছিলেন আপনারা? বিরিয়ানি, পোলাও, তন্দুরি চিকেন, ফ্রাইড প্রন, সুইট অ্যান্ড সাওয়ার। ও, ভুলে গেছি স্যার। তার আগে আমি খেয়েছিলাম চিকেন স্যুপ আর ডিনার রোল, সবশেষে কুলফি। সবাই তাই খেয়েছিলেন? আগে হ্যাঁ, ভাগ করে। ওরা দুজন স্যুপ খাননি। ড্রিঙ্কস নেননি? মাথা চুলকে জীবন বিশ্বাস বললে, আগে আমি খাইনি স্যার। ছাপোষা মানুষ, ওসব আমার পোষায় না। আমি স্যুপ খেয়েছিলাম শুধু। আর ওরা দুজন? ওরা এক এক পেক চড়িয়েছিলেন। বাসু সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, ইডিয়েট। মাইতিও স্বাভাবিকতা ফিরে পেয়েছেন। বড়শি ছেঁড়া মাছটা আবার টোপ গিলেছে, এখন খেলিয়ে তুলতে হবে। বললেন, মাত্র এক এক পেগ? আগে হ্যাঁ স্যার। কি খেয়েছিলেন ওরা জানেন? নাকি মদের নামও জানেন না আপনি? প্রদ্যোত বাসু সাহেবের কানে কানে বললে, অবজেকশন দিন, মামলার সঙ্গে এসবের কি সম্পর্ক? বাসু সাহেব বললেন, ও আমার মক্কেল নয়। লোকটা আত্মহত্যা করছে, করুক, আমার কি? ব্যারিস্টার রে সাহেব অস্ফুটে বললেন, ট্রু। কেন? বেফাস কি বলল? প্রশ্ন করে প্রদ্যোৎ। ব্যারিস্টার রে অস্ফুটে বললেন, ডোন্ট ইউ ফলো ইয়াং ম্যান? ঘটনাটা গুড ফ্রাইডের আগের সন্ধ্যা। প্রদ্যোৎ হালে পানি পায় না। ওদিকে আরও কয়েকটি প্রশ্নোত্তর হয়ে গেছে। মাইতি তখন জিজ্ঞাসা করছিলেন, কি করে বুঝলেন ইনি ব্ল্যাক নাইট হুইস্কি খেলেন আর উনি জিন উইথ লাইম? একটু পরখ করে দেখেছিলেন নাকি? জীবন বিশ্বাস একগাল হেসে বললে, আগে না স্যার, আমার সামনে অর্ডার দিলেন, বিল মেটালেন, আমি জানবো না? তা তো বটেই। তাহলে আপনি নিঃসন্দেহ যে আসামি সে রাত্রে জিন উইথ লাইম আর মিস্টার যদুপতি সিংহানিয়া ব্ল্যাক নাইট হুইস্কি খেয়েছিলেন? আগে হ্যাঁ। মাইতি হেসে বলেন, হ্যাঁ, এবার বলুন তো বিশ্বাস মশাই, পাটজারি মানে কি? আগে আমি জানি না, জৌলপ নেওয়া বোধ হয়। কিন্তু এটা তো জানেন যে সেটা ছিল গুড ফ্রাইডের আগের সন্ধ্যা? আগে হ্যাঁ, তা জানি বই কি। সেদিন কী বার ছিল? বৃহস্পতিবার। কলকাতার কোন খানদানি দোকানে বৃহস্পতিবার মদ বিক্রি হয়? টনসিলের প্রশ্নটা মাইতি আবার তুলতে পারতেন, তা কিন্তু তুললেন না তিনি। বললেন, আপনি আগাগোড়া মিছে কথা বলেছেন। মোকাম্মতে আপনি ওই দিন আদৌ যাননি,
এবং সেখানে ওই আসামির সঙ্গে খানা খাননি। বলুন, স্বীকার করুন। জীবন হাত দুটি জোর করে বললে, বিশ্বাস করুন স্যার, আমি যাইনি, কিন্তু ওরা দুজন গিয়েছিলেন। ওই সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত ওরা ওখানে ছিলেন। দ্যাটস অল মিলার্ড। মাইতি আসন গ্রহণ করেন। তৎক্ষণাৎ একজন সাব ইন্সপেক্টর তার কানে কানে কি যেন বলে। উৎফুল্ল হয়ে ওঠেন মাইতি। উঠে দাঁড়িয়ে জজ সাহেবকে একটি সাড়ম্বর বাও করে বলেন, আদালত যদি অনুমতি করেন তবে আমি একটি নিবেদন করতে চাই। এইমাত্র ইনভেস্টিগেটিং অফিসার আমাকে একটি চাঞ্চল্যকর সংবাদ পেশ করেছেন, যা এই মামলায় সত্য নির্ধারণে প্রভূতভাবে সাহায্য করবে। বস্তুত গত 1 সপ্তাহ ধরেই আমরা অনুসন্ধান কার্য চালাচ্ছিলাম। চূড়ান্ত তথ্য এইমাত্র জানা গেছে। আদালত অনুমতি করলে আমি আরেকজন সাক্ষীকে প্রসিকিউশনের তরফে সাক্ষ্য দিতে ডাকতে পারি। জজ সাহেব বললেন, আদালত এটা পছন্দ করেন না। বাদীপক্ষ সম্পূর্ণভাবে প্রস্তুত না হয়ে মামলায় ডেট নিলেন কেন? বিবাদী পক্ষের সাক্ষী নেওয়া হয়ে গেছে। এখন আমি রুলিং দেবার আগে জানতে চাই এ বিষয়ে প্রতিবাদীর কাউন্সিল কি বলেন। বাসু বলেন, সত্য প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। আমাদের আপত্তি নেই। মাইতির আহ্বানে অতঃপর সাক্ষ্য দিতে উঠে দাঁড়ালেন সিবিআই এর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট মিস্টার এম পান্ডে। মাইতি খুশিতে ডগমগ। প্রশ্ন করেন, মিস্টার পান্ডে, আপনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কোথায় ট্রেনিং নিয়েছেন? কতদিনের? স্কটল্যান্ড ইয়ার্ডে 2 বছরের। আপনাকে গত 12ই এপ্রিল আসামির একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনুসন্ধান করতে বলা হয়েছিল কি? হয়েছিল। আসামির সেই ফিঙ্গারপ্রিন্টটি কি আপনি দয়া করে আমাদের দেখাবেন? সাক্ষী তার ব্যাগ খুলে নাম্বার দেওয়া একটা ফিঙ্গারপ্রিন্ট বার করে দিলেন। মাইতি সেটি আদালতে নথিভুক্ত করলেন FP1 রূপে। তারপর বললেন, এবার আপনার তদন্তের ফলাফল বলুন। সাক্ষী জবাবে বললেন যে তিনি লালবাজার ফিঙ্গারপ্রিন্ট লাইব্রেরিতে বসে গত 4-5 দিন ওইটা মেলাবার জন্য ক্রমাগত চেষ্টা করে যান। গত 15 তারিখে তার সন্দেহ হয় একজন দাগী আসামির সঙ্গে ফিঙ্গারপ্রিন্টটি মিলে যাচ্ছে। দাগী আসামির নাম লালু ওরফে খোকন। সে বহরমপুরের একটি ডাকাতি কেসে ইতিমধ্যে ধরা পড়েছিল আরও 7 জনের সঙ্গে। তাদের ভিতর 5 জনের মেয়াদ হয়। 2 জন যথেষ্ট প্রমাণ অভাবে ছাড়া পায়। সেই 2 জনের ভিতর একজন ওই খোকন ওরফে লালু। ঘটনা 6 মাস আগেকার। সাক্ষী ওই দিনই বহরমপুরে চলে যান। সেখানকার থানায় রাখা ফিঙ্গারপ্রিন্ট এর সঙ্গে ওই FP1 ছাপটি মিলিয়ে দেখেন। দেখে নিঃসন্দেহ হন যে বর্তমান মামলার আসামি সুপ্রিয় দাশগুপ্ত আর খোকন ওরফে লালু অভিন্ন ব্যক্তি। মাইতি প্রশ্ন করেন, বহরমপুর থানা থেকে কি খবর পেলেন? সেই লালু ওরফে খোকন বর্তমানে কোথায়? ওরা তা বলতে পারলেন না। আজ 6-7 মাস সে বহরমপুরে যায়নি। তাহলে আপনি নিঃসন্দেহ যে খোকন ওরফে লালুই হচ্ছে ওই আসামি সুপ্রিয়? হ্যাঁ, আমি নিঃসন্দেহ। আচ্ছা, এমনও তো হতে পারে যে দুটো ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেল, অথচ পরে দেখা গেল সে দুটো বিভিন্ন লোকের। না, তা হতে পারে না। এমন রেকর্ড কোথাও নেই? না, নেই। কিন্তু আনব্রোকেন রেকর্ডও ক্ষেত্র বিশেষে তো ব্রোকেন হয়। সাক্ষী ভ্রুকুঞ্চিত করে বলেন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। পারছেন না? আচ্ছা, আমি একটা উদাহরণ দেই, হয়তো বুঝবেন কি বলতে চাইছি। ধরুন আজ আমি 20 বছর ডিফেন্স কাউন্সিল হিসেবে প্র্যাকটিস করছি এবং এই 20 বছরের ভিতরে আমার কোনো মক্কেলের কোনো কনভিকশন হয়নি। তখন হয়তো আমি বড়াই করে বলতে পারি, এটা হচ্ছে আনব্রোকেন রেকর্ড। এ রেকর্ড কখনো ভাঙা যায়নি, ভাঙা যাবে না। পান্ডে সাহেব কলকাতার লোক নন। প্রশ্নটার তীব্র ব্যঙ্গের মর্মোদ্ধার করতে পারলেন না। সহজভাবে বলে ওঠেন, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সমস্ত দুনিয়া মেনে নিয়েছে দুটি মানুষের কখনো হুবহু একরকম ফিঙ্গারপ্রিন্ট হতে পারে না। প্রদ্যুৎ লক্ষ্য করে দেখে বাসু সাহেব একদৃষ্টে তাকিয়ে আছেন আসামির দিকে।
যে লোকটাকে বাঁচাবার প্রতিজ্ঞা নিয়ে এসেছেন এখন যেন তাকেই খুন করতে চাননি। তারপরেই প্রদ্যোতের নজরে পড়ে বাসু সাহেবের পাশের চেয়ারটায়। সেটা ফাঁকা। বৃদ্ধ ব্যারিস্টার একে রে কখন নিঃশব্দে উঠে চলে গেছেন। মাইতি একেবারে বিনয়ের অবতার। ঝুঁকে পড়ে বাসুকে বলেন, ইউ মে ক্রস এক্সামিন হিম ইফ ইউ প্লিজ। বাসু উঠে দাঁড়ালেন। আদালত কর্ণময়। বার অ্যাসোসিয়েশনের অনেকেই এসেছে আজ। এমন অবস্থায় বাসু সাহেবকে কেউ কখনো দেখেনি। সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। বাসু সাহেব গম্ভীর স্বরে বললেন, সহকারী পাবলিক প্রসিকিউটর যে 12 তারিখ থেকে এ জাতীয় অনুসন্ধান চালাচ্ছিলেন সে খবরটা তিনি এতাবৎকাল আদালতকে জানাননি। বস্তুত তদন্ত শেষ না করে মামলায় উপস্থিত হওয়া যে তার পক্ষে উচিত হয়নি একথা মহামান্য আদালত ইতিপূর্বেই বলেছেন। সে যাই হোক, আমরা এই তথ্য এইমাত্র শুনলাম, তাই প্রতিবাদী পক্ষ আদালতের কাছে কিছু সময় চাইছেন। জাস্টিস বাদুরী বলেন, আপনি আমার সঙ্গে একমত? প্রতিবাদী আগামীকাল জেরা করবেন। নির্ধারিত সময়ের কিছু পূর্বেই আদালত বন্ধ হয়ে গেল। বাসু সাহেবের গরম লাগছিল। গাউনটা খুলে হাতে ঝুলিয়ে নিলেন। চকিতে তাকিয়ে দেখলেন পাশের চেয়ারখানার দিকে। বাসু সাহেবের গরম লাগছিল। গাউনটা খুলে হাতে ঝুলিয়ে নিলেন। চকিতে তাকিয়ে দেখলেন পাশের চেয়ারখানার দিকে। সেটা ফাঁকা। ধীর পদে আদালত ছেড়ে বার হয়ে এলেন। পিছন পিছন এলো সুজাতা। প্রদ্যোত না বললে পারল না, সুপ্রিয়র সঙ্গে একবার দেখা করবেন না স্যার? নো, হি ইজ এ ডাউনরাইট ড্যাম লায়ার। 1 নম্বর মিথ্যাবাদী। নো, হি ইজ এ ডাউনরাইট ড্যাম লায়ার। 1 নম্বর মিথ্যাবাদী। কিন্তু যদুপতি সিংহানিয়া তাহলে কেন ওকে? যদুপতি কিছু যুধিষ্ঠিরের বাচ্চা নয়, একটা ব্ল্যাক মার্কেটিয়ার। এমনও হতে পারে ওই খোকন ওরফে লালু অর্থাৎ সুপ্রিয় ওর পোষা গুন্ডা, পাপের সাথী। কোর্ট থেকে ফিরে এলেন ওরা। বাড়িতে যখন এসে পৌঁছালেন তখন বিকাল 5:30। গাড়ি থেকে নেমে উনি ধীরে ধীরে ঢুকে গেলেন নিজের চেম্বারে। অন্যদিন সচরাচর প্রথমেই গিয়ে রানীর সঙ্গে দেখা করেন। 2-4টে খোশ গল্প করতে করতেই 1 কাপ কফি খান, তারপর স্নান করেন এবং তারপর নিজের চেয়ারে গিয়ে বসেন। পিছনে থাক দেওয়া আইনের বই, নিচেকার লকারে থাকে লিকার গ্লাস। বিশু রেখে যায় বরফের কচির প্লেট। রাত 9টায় ডিনার, কিন্তু তারপর আবার শুরু হয় পড়াশোনা। আবার গিয়ে বসেন চেম্বারে। তখন আর মদ্যপান করেন না। কচিত কোনোদিন হয়তো একটা ড্রাই মার্টিনি নিলেন, সেটা ধর্তব্যের মধ্যে নয়। কখন শুতে যাবেন সেটা নির্ভর করে পরদিনের মামলার গুরুত্বের ওপর, অথবা হয়তো নির্ভর করে কতক্ষণে একটা চাকা দেওয়া চেয়ার এসে থামবে ওই চেম্বারের দ্বার পথে। শোনা যাবে প্রশ্ন, রাত অনেক হলো যে, শোবে না? আজ তার ব্যতিক্রম হলো। বাসু স্নান করলেন না, কফি খেলেন না, রানীদেবীর সঙ্গে 2টো হালকা রসিকতাও করলেন না, এমনকি জামা জুতো পর্যন্ত ছাড়লেন না। ঢুকে গেলেন চেম্বারে। মিনিট 10 পরে ইন্টারকমটা সাড়া দিয়ে উঠল। কাচের গবলেটটা সরিয়ে রেখে বাসু সুইচ টিপে বললেন, বলো, শুনছি। কফি খাবে না? ভিতরে আসবে না? আসবো রানু, ভিতরে আসবো বই কি, একটু পরে। শোনো, ইতিমধ্যে একটা ব্যাপার হয়েছে। একটু আগে সুবর্ণ এসেছে। চমকে উঠলেন বাসু অস্বাভাবিকভাবে। হয়তো আনমনা ছিলেন কিংবা অত্যন্ত দ্রুত মদটা খাচ্ছিলেন। প্রায় আর্ত কণ্ঠে বলে ওঠেন, কে কে এসেছে বললে? ওই সুপ্রিয়ের স্ত্রী, যাকে আসতে বলেছিলে তুমি। হ্যাঁ, কিন্তু কি নাম বললে তার? বেদনাহত কণ্ঠ ভেসে এলো রানী দেবীর। হ্যাঁ, ওই নামই। আশ্চর্য কোইন্সিডেন্স নয়? দুজনেই নীরব প্রায় আধ মিনিট। শেষে রানী বললেন,
আমি ও ঘরে আসব? তাই এসো, আমি ওই মেয়েটার সামনে দাঁড়াতে। তুমি চলে এসো। নিতান্ত কাকতালীয় ব্যাপার। বছর 7 আগে ম্যাসাঞ্জোর বাঁধ দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় বাসু সাহেবের যে মেয়েটি মারা যায় তার নাম এবং ওই দাগী আসামি সুপ্রিয় দাশগুপ্তের স্ত্রীর নাম অভিন্ন, দুজনেই সুবর্ণ। একটু পরে চেম্বারের দরজাটা খুলে গেল। চাকা দেওয়া চেয়ারে এসে উপস্থিত হলেন মিসেস বাসু। বললেন, সুজাতার কাছে সব শুনলাম, আজকের মামলার খবর। একটু থেমে আবার বলেন, ছেলেটাকে বাঁচানো যাবে না, নয়? অসহায়ভাবে মাথা নাড়লেন বাসু সাহেব। দুজনে কিছুটা নীরব। তারপর বাসু বললেন, তুমি যা ভাবছ তা নয় রানু। আমার আনব্রোকেন রেকর্ড আজ ভেঙে যাচ্ছে বলে আজ ভেঙে পড়িনি আমি। আফটার অল, হোয়াটস দ্যাট আনব্রোকেন রেকর্ড? মেয়ার চান্স। আমি বরাবর জিতেছি। কেন জিতেছি? আমার বাকপটুতার জন্যে? বুদ্ধির জন্যে? আইনজ্ঞানের জন্যে? না, নিতান্ত কোইন্সিডেন্স। ঘটনাচক্রে প্রতিটি ক্ষেত্রেই সত্য ছিল আমার পক্ষে। আমি যাদের হয়ে লড়েছি তারা প্রতি ক্ষেত্রেই ছিল নির্দোষ। হ্যাঁ, একটি মাত্র ব্যতিক্রম আছে। তোমার মনে আছে নিশ্চয়ই, সেই মারোয়ারি ছেলেটার কেস, যে তার বাপকে খুন করেছিল। কিন্তু আমি যখন তার কেস লড়েছিলাম তখন আমি আন্তরিকভাবে বিশ্বাস করেছিলাম তার কথায় যে সে নির্দোষ। সেও বেকসুর খালাস হয়েছিল। খালাস পাবার পর আনন্দের আতিশয্যে সে আমার কাছে স্বীকার করেছিল সে নিজেই তার বাপকে খুন করেছে। রানী বললেন, মনে আছে আমার। তারপরে বহুদিন তুমি কোর্টে যাওনি। সেবার তবু একটা সান্ত্বনা ছিল রানী। আমি আন্তরিকভাবে বিশ্বাস করেছিলাম যে ছেলেটা নির্দোষ। বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু এবার যে আমি নিজেই বুঝতে পারছি লোকটা একটা পাকা ক্রিমিনাল। সন্দেহের কোনো অবকাশ নেই। থাকলে এভাবে ভেঙে পড়ি আমি। আগামীকাল জীবনে প্রথম কোর্ট থেকে হেরে ফিরব, সেই জন্য আমার কোনো দুঃখ নেই। অতটা আত্মকেন্দ্রিক নই আমি। কোর্ট থেকে ফেরার কথা ভাবছি না আমি, কোর্টে যাবার কথাই ভাবছি। লোকটা দোষী জেনেও কেমন করে তার পক্ষে সওয়াল করব, সেখানেই যে আমার সত্যিকারের আনব্রোকেন রেকর্ড সজ্ঞানে ভাঙব আমি। উপায় কি বলো? এই অবস্থায় কি তুমি আইনত ওর পক্ষে ত্যাগ করতে পারো? পারি, আইনত পারি, প্রফেশনাল এথিক্সে পারি না। সমস্ত বার অ্যাসোসিয়েশন এক বাক্যে বলবে নিশ্চিত পরাজয় এড়াতে বাসু সাহেব পালিয়ে গেল। ওরা তোমার আসল বেদনার কথাটা বুঝবে না? কেমন করে বুঝবে রানু? তুমি ওদের সাইকোলজিটা দেখেছ না? ওদের সবারই একবার না একবার লেজ কাটা গেছে। দলছুট এই লাঙ্গলযুক্ত শ্রীগালটিকে কেমন করে ওরা ক্ষমা করতে পারবে? আর তাছাড়া কথাটাও তো ঠিক, নিশ্চিত পরাজয় এড়াতে সবাই যদি এমনভাবে সরে দাঁড়ায় তবে মক্কেলরা কোথায় দাঁড়াবে? মিঠুর সঙ্গে দেখা করবে না? মিঠু? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান বাসু সাহেব। অত্যন্ত লজ্জা পেয়ে যান রানী। না না, ওটা আমারই ভুল। ওর নাম মিঠু নয়। ওর ওর ডাকনাম আমি জানি না। আমার। হঠাৎ কোথাও কিছু নেই মুখে আঁচল চাপা দিলেন রানী বাসু। অনেক অনেক দিন পর ওই দুটো নাম, সুবর্ণ আর মিঠু, এ বাড়িতে উচ্চারিত হল। বাসু সাহেব বুঝতে পারেন রানী অজান্তে ওই নামের সাজুজ্য ধরে অজানা অচেনা মেয়েটাকে আপন করে নিয়েছে। তাই সুপ্রিয় দাশগুপ্তের স্ত্রী সুবর্ণ হঠাৎ মিঠুও হয়ে গেছে তার কাছে। বাসু উঠে এসে তার পিঠে একটা হাত রাখেন। রানী ততক্ষণে সামলেছেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, চলো ভিতরে যাই। সুপ্রিয় বলেছিল তার স্ত্রী নার্ভাস প্রকৃতির, কিন্তু তেমন কিছু নার্ভাস প্রকৃতির বলে মনে হলো না বাসু সাহেবের। এমন দুঃসংবাদ আচমকা পেলে সবাই কিছুটা হতচকিত হয়ে পড়ে। তার বেশি কিছু নয়, সে নিজেই চলে এসেছে। প্লেনে নয়, ট্রেনেই।
হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে একেবারে নিউ আলিপুরে। বাসু সাহেব ওকে আপাতমস্তক ভালো করে দেখে নিলেন। ওদের মেয়ে সুবর্ণ মারা গেছে 7 বছর আগে, অর্থাৎ থাকলে আজ সেই, তখন তার বয়স ছিল 8-9, অর্থাৎ থাকলে আজ সেই সুবর্ণের বয়সও তো 16। এই মেয়েটি ষোড়শী নয়, বয়স 22 বছর ওর। দুই সুবর্ণের আকৃতিগত পার্থক্য যথেষ্ট। সে ছিল ফর্সা, এ শ্যামলা। সে ছিল রোগা একহারা, এ দোহারা স্বাস্থ্যবতী। একমাত্র নাম সাজুজ্য ছাড়া আর কোনো সাদৃশ্য নেই। না, ভুল হলো, আর একটা সাদৃশ্য আছে। সেই সুবর্ণের মাথা লক্ষ্য করে যখন এক নিষ্ঠুর অলক্ষ্যচারী বজ্র নিক্ষেপ করেছিলেন, তখন বাসু সাহেব বুক পেতে দিয়েও তাকে রক্ষা করতে পারেননি। ওর বিদ্যা, বুদ্ধি, প্রতিপত্তি, অর্থ সব কিছু নিষ্ফল হয়ে গিয়েছিল সেই অসহায় ছোট্ট মেয়েটার শেষ সংগ্রামে। আজ এই সুবর্ণের অবস্থাও তাই। ওর বিদ্যা, বুদ্ধি, আইনজ্ঞান কোনো কিছুই ওই আশ্রিতা মেয়েটিকে রক্ষা করতে পারবে না। কতদিন বিয়ে হয়েছে তোমাদের? প্রশ্ন করলেন বাসু। 2 বছর। বাচ্চা টাচ্চা হয়নি? মেয়েটি মুখ নিচু করল। রানীদেবী পাশ থেকে বলে ওঠেন, পেটে এসেছিল, থাকেনি। বাবা মা আছেন? বাপের বাড়ি কোথায়? মেয়েটি মুখ তুলল না। টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল কোলের ওপর। রানীদেবী জবাব দিলেন এ প্রশ্নের। বললেন, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও ওকে নেবে না। অ্যারেঞ্জড ম্যারেজ নয়, অসবর্ণ বিয়ে। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কোথায় এ রোমান্টিক সংবাদে খুশিয়াল হয়ে উঠবেন আধুনিক মনা ব্যারিস্টার সাহেব, তা নয়, খিচিয়ে ওঠেন উনি। প্রেম করে বিয়ে? তা প্রেম করার আগে ওর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে যাচাই করনি? চেয়ার ছেড়ে উঠে পদচারণা শুরু করেন। বেদনাহত জলভরা 2 চোখ তুলে মেয়েটি বললে, ও খুন করেনি, আপনি বিশ্বাস করুন। বাসু সাহেব বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটা মুষ্টাঘাত করলেন শুধু। ও মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছে, আপনি আপনি ওকে বাঁচান। মেয়েটি উঠে দাঁড়াতে চায়, ওর পায়ের উপর লুটিয়ে পড়ত কিংবা। বাসু সাহেব প্রচণ্ড ধমক দিয়ে ওঠেন, সিট ডাউন। থতমত খেয়ে মেয়েটি আবার চেয়ারে বসে পড়ে। আজ থেকে 6 মাস আগে, ধরো এই গত বছর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে সুপ্রিয় বোম্বাই থেকে কলকাতা এসেছিল। সুবর্ণ মনে মনে কি হিসাব করে বলল, হ্যাঁ, অফিসের কাজে, মাসখানেকের জন্য। কেন? কেন সে কথা থাক। তুমি কি কোনোদিন এমন আশঙ্কা করনি যে ওর কোনো শেডি পাস্ট থাকতে পারে? ওর কোনো শেডি পাস্ট নেই। কাকে কি বলছো সুবর্ণ? মায়ের কাছে মাসির গল্প? রানীদেবী এবার প্রতিবাদ করে ওঠেন, তুমি কথায় কথায় ওকে এমন ধমক দেবে না। বাসু সাহেবের একবার সুবর্ণের দিকে তাকিয়ে দেখলেন, শ্রাগ করলেন, গিয়ে বসলেন তার ইজি চেয়ারে, পাইপটা ধরালেন। সুবর্ণ বললে, আমি ওর সঙ্গে দেখা করব। তা তো করবেই, কাল সকালে তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই বিশু এনে দিল একটা ওভারসিজ টেলিগ্রাফ। খামটা খুলে বাসু দেখলেন তার বার্তাটা আসছে ব্যাংকক থেকে। তাতে লেখা, সুপ্রিয় দাশগুপ্তকে ডিফেন্ড করুন। এ এর সততা এবং কর্মদক্ষতা সন্দেহের অতীত। এ যাবতীয় খরচ আমার। এ আকাশ হচ্ছে খরচের ঊর্ধ্বসীমা। এ রবিবারে দমদম পৌঁছাবো। এ মোহনস্বরূপ, কাপাডিয়া। বাসু সাহেব টেলিগ্রাফখানা বাড়িয়ে ধরলেন সুবর্ণের দিকে। বললেন, আই নাও বেগ ইউর পার্ডন সুবর্ণ, আমি অন্যায় কথা বলেছিলাম। তুমি প্রেমে পড়ে যে ভুল করেছ, তোমার স্বামীর এমপ্লয়ার ধুরন্ধর কোটিপতি হওয়া সত্ত্বেও সেই একই ভুল করেছেন। নিজের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলেন বাসু। পার্ক হোটেলের নাম্বার চাইলেন। অপারেটরকে বললেন, রুম নম্বর 78 প্লিজ। একটু পরে রিডিং টোন শোনা গেল। ও প্রান্ত বলল, হ্যালো, জীবন বিশ্বাস বলছি। আমাকে না বলে কোর্ট ছেড়ে চলে এলেন কেন?
আপনি কে? বাসু সাহেব? হ্যাঁ, হ্যাঁ, আমি। কোর্ট থেকে পালিয়ে এলে কেন? পালিয়ে তো আসিনি স্যার। কেন, কোনো দরকার আছে? আছে। তুমি ইচ্ছে করে তোমার বন্ধুকে ফাঁসাচ্ছ। কি যে বলেন স্যার, আমি কেন ফাঁসাবো? আমি তো তার জন্যে পারজারির কেসে ফেঁসে পর্যন্ত রাজি হয়েছিলাম। ফাঁসতে পর্যন্ত রাজি হয়েছিলাম। বাসু সাহেব একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি ঘণ্টাখানেক হোটেল ছেড়ে বের হইও না। তোমাকে একটা জরুরি খবর দেব, বুঝলে? আগে, আচ্ছা। বাসু সাহেব টেলিফোনটা রেখে টানা ড্রয়ারটা খুললেন, বার করে নিলেন আত্মরক্ষার একটা অস্ত্র। সুজাতা এসে দাঁড়ালো দরজায়, বললে, বের হচ্ছেন নাকি আবার? হ্যাঁ সুজাতা, আবার এক মিস্টেরিয়াস ব্যাপার। পার্ক হোটেলে ফোন করে এইমাত্র জীবন বিশ্বাসের সঙ্গে কথা বললাম। লোকটা জীবন বিশ্বাস নয়। আই মাস্ট ফাইন্ড আউট লোকটা কে। সে কি? লোকটা বলল যে সে জীবন বিশ্বাস। তাই সে বলল, গলাটা নকল করবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন উনি, একাই। আধ ঘন্টা পরে পার্ক হোটেলের নিচে গাড়িটা রেখে এগিয়ে গেলেন রিসেপশন কাউন্টারের দিকে। জীবন বিশ্বাসের রুম নম্বর জেনে নিয়ে লিফট ধরে উপরে উঠলেন। চিহ্নিত দরজায় যখন বাঁ হাতে টোকা মারলেন, তখন তার ডান হাতটা ছিল পকেটে, যে পকেটে আছে তার আত্মরক্ষার অস্ত্রটা। একটু পরেই দরজা খুলে গেল। ভিতরে দাঁড়িয়ে আছে কৌশিক। তুমি তুমি তখন ফোন ধরেছিলে? তুমি তখন ফোন তুমি তুমি তখন ফোন ধরেছিলে? হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন আবার ফোন করবেন। বাসু সাহেব দরজাটা বন্ধ করে দিলেন, হাসতে হাসতে গিয়ে বসলেন একটা চেয়ারে। বললেন, টিকটিকিগিরি ভালোই করছো, কিন্তু একটা ভুল হয়েছিল তোমার। তুমি ভুলে গিয়েছিলে জীবন বিশ্বাসের কাছে পারজারির অর্থ জোলাপ নেওয়া। এবার কৌশিকও হেসে ওঠে উচ্চ কণ্ঠে, বলে, আই এম সরি। কৌশিক তার এই অদ্ভুত আচরণের কৈফিয়ত দিল। মিথ্যা সাক্ষী ধরা পড়ার পরেই জীবন আদালত ছেড়ে বেরিয়ে আসে। কৌশিকের সন্দেহ হয় যে সে আত্মগোপন করতে চাইছে। সে পিছন পিছন বেরিয়ে আসে। জীবন একটি ফ্লাইং ট্যাক্সি ধরে রওনা দেয়। দ্বিতীয় ট্যাক্সি পেতে প্রায় মিনিট 10 দেরি হয়ে যায় তার। দুর্ভাগ্যক্রমে পথে একটা মিছিল পড়ে, আরও 10 মিনিট দেরি হয়ে যায়। কৌশিক এসে পৌঁছায় পার্ক হোটেলে। রুম বেয়ারা হরিমোহনের খোঁজ পেতে বিলম্ব হয় না। তার মাধ্যমে রিসেপশন কাউন্টারে খবর নিয়ে জানতে পারে মিনিট 5 আগে জীবন বিশ্বাস চেক আউট করে বেরিয়ে গেছে। ও তার রুম নাম্বারটা জেনে নেয় এবং যে বিশ্বাস নামে তখনই ঘরটা বুক করে। কেন? আমি একটা চান্স নিলাম স্যার, আর অদ্ভুত ফল মিলেছে তাতে। কিরকম? কৌশিক নাকি ঘরে এসেই টেলিফোনটা তুলে নিয়েছিল। অপারেটরকে বলে, রুম নাম্বার 78 থেকে মিস্টার বিশ্বাস বলছি। আমার কোনো ট্রাঙ্ক কল এসেছিল ইতিমধ্যে? মেয়েটি বললে, না স্যার, কাল বিকালে সেই যে ট্রাঙ্ক কল এসেছিল তারপর তো আসেনি। কৌশিক বলেছিল, আচ্ছা, কালকে আমি যে কলটা রিসিভ করেছিলাম সেটা বর্ধমান থেকে না দুর্গাপুর থেকে? মনে আছে আপনার? আপনার মনে নেই? আসানসোল থেকে। কলারের নাম্বারটা চান? আছে আপনার কাছে? আমাকে উনি বলেছিলেন, লিখিয়েও রেখেছি, কিন্তু কোথায় যে ফেললাম। 1 মিনিট, আপনি লাইনটা ছেড়ে দিন, এখনই জানাবো আপনাকে। সমস্ত ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ট্রাঙ্ক কল লেখা থাকে একটা রেজিস্টারে। তাই নাকি? তা তো জানতাম না। না হলে এত চার্জ আপনারা কেন দেন পার্ক হোটেলে? কৌশিক টেলিফোনটা নামিয়ে রাখল। সে মনে মনে হাসছিল। মেয়েটা ধরতে পারেনি যে রুম নাম্বার 78 বাসিন্দা গত 10 মিনিটের ভিতর বদলে গেছে।
বিশ্বাস উপাধিটাই কি ওর বিশ্বাস উৎপাদন করল? মেয়েটিও তখন ও প্রান্তে মনে মনে হাসছিল। রুম 78-এর ভদ্রলোকের কাছে হোটেলের বিজ্ঞাপনটা সে ভালোই করেছে। সে জানে এই ব্যবস্থার জন্য আসলে দায়ী কলকাতার পুলিশ কমিশনার। খানদানি হোটেলেই খানদানি ষড়যন্ত্রকারীরা ওঠে। তাদের গতিবিধির ওপর নজর রাখার জন্যেই এই আদেশ দিয়েছে আরক্ষা বিভাগ। 1 মিনিট পরে মেয়েটি ফোন করে জানালো, কাল আপনার কলার ছিলেন আসানসোল। থ্যাংক ইউ। আপনি আর কতক্ষণ বোর্ডে আছেন? কেন বলুন তো, কোনো ইনস্ট্রাকশন থাকলে আমার সাকসেসরকে বলে যাব। সেজন্য নয়, কারণটা না জানালে বলতে আপত্তি আছে? না না, কেন? না না, তা কেন? আমার এখনই ডিউটি শেষ হলো, আবার কাল বেলা 10টায় আসবো আমি। এবার বলুন কেন জানতে চাইছিলেন? কৌশিক অম্লান বদনে বললে, তাহলে কাল 10টার সময় আবার আপনাকে বিরক্ত করব। আপনার কণ্ঠস্বরটা আমার খুব ভালো লাগছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার এক নিকট আত্মীয়া ঠিক নয়, বান্ধবীর সঙ্গে আপনার কণ্ঠস্বরের অদ্ভুত মিল। মেয়েটির হাসির জলতরঙ্গ ভেসে এসেছিল টেলিফোনে। বলেছিল, গুড নাইট স্যার, সুইট ড্রিমস। সেম টু ইউ। লাইন কেটে দিয়েছিল কৌশিক। তারপর আধ ঘন্টা অপেক্ষা করে সে আবার ফোনটা তুলেছিল। এবার কণ্ঠস্বর অনেক ভারী, অনেক ভরাট। কৌশিক বর্ধমান সদর থানার ওসিকে একটা পিপি কল বুক করে, লাইটেনিং কল। তৎক্ষণাৎ লাইন পায়। সে নৃপেন ঘোষালকে জানায় যে বাসু সাহেব যে মিস ডিক্রুজাকে খুঁজছেন সে আসানসোলের অমুক নম্বর থেকে গতকাল ফোন করেছিল। নৃপেন ওকে বলে, এরপর যদি মেয়েটাকে 24 ঘন্টার মধ্যে পাকড়াও করতে না পারি তবে আমার নামটা পাল্টে রাখবেন। কৌশিকের এত বড় কৃতিত্বেও কিন্তু বাসু সাহেবের কোনো ভাবান্তর হল না। তিনি স্থির হয়ে বসে আছেন, যেন ধ্যানস্থ। এতক্ষণ শুনছিলেন কিনা তাই বোঝা গেল না। কৌশিক বুঝতে পারে উনি গভীর চিন্তায় মগ্ন। সে কোনো সাড়া শব্দ দেয় না। পুরো 5 মিনিট কি চিন্তা করে হঠাৎ নড়ে চড়ে বসলেন উনি। বলেন, কৌশিক, আমি কোনো চান্স নেব না। মনে হচ্ছে সমাধান হয়ে গেছে। এখনো 2-4টে ছোট ছোট অসঙ্গতি রয়েছে বটে, কিন্তু মূল সমস্যাটার মীমাংসা হয়ে গেছে। কি বুঝেছেন আপনি? 2 আর 2 4। তার মানে? তার মানে তুমি এখান থেকেই আমার এই গাড়িটা নিয়ে আসানসোল যাও। এখন সন্ধ্যা 7টা, রাত 10টা নাগাদ তুমি বর্ধমানে পৌঁছাবে। সেখানে যদি নৃপেনের দেখা পাও ভালো, না পাও প্রসিড টু আসানসোল। রাত 1টা নাগাদ সেখানে পৌঁছাবে। সোজা কোতোয়ালিতে চলে যাবে। সেখানে আমার পরবর্তী নির্দেশ পাবে। কার কাছে? ডিউটি অফিসারের কাছে। আমি বাড়ি ফিরে এডিএম আসানসোল, ডিএসপি অথবা এসডিও সদর যাকে কন্ট্রাক্ট করতে পারবো তাকে ব্যাপারটা জানাবো। মার্ডার কেস, ওরা তোমাকে সাহায্য করবেই। কৌশিক বলে, আর যে সে মার্ডার নয়, লক্ষ্যপতি এসপি জৈনের মার্ডার কেস। বাসু উঠে দাঁড়িয়েছিলেন। ওর কাঁধে একখানা হাত রেখে বলেন, তুমি আমাকে ভুল বুঝছো কৌশিক। আমি হত্যা তদন্তের কথা বলছি না, হত্যাকাণ্ড বন্ধ করতে চাইছি। আজ রাত্রেই আসানসোলে দ্বিতীয় একটা মার্ডার হবার আশঙ্কা আছে। কৌশিক স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে। বাসু সাহেব পকেট থেকে রিভলভারটা বার করে ওর হাতে দেন। ধরো। সে কি, এর লাইসেন্স যে আপনার নামে? সে দায়িত্ব আমার কৌশিক, কিন্তু মৃত্যুর মুখে তোমাকে তো আমি নিরস্ত্র যেতে বলতে পারি না। আমি নিজে যেতে পারছি না। কাল 10টায় আমার কেস আবার উঠবে। আশা করছি তার আগে ভোর রাত্রে তোমার একটা ফোন পাবো। আমার অনুমান যদি সত্যি হয়, মিঠুকে এবার বাঁচাতে পারবো। কৌশিক অবাক বিস্ময়ে বলে, মিঠুকে? ম্লান হাসলেন বাসু। নিজেকেই বললেন যেন, আই বেগ ইউর পার্ডন মিসেস সুপ্রিয় দাশগুপ্ত। সে এসে উঠেছে আমার বাড়িতে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে আলিপুর কোর্ট গাড়িতে যেতে 2 থেকে 3 মিনিট লাগার কথা, কিন্তু ওদের লাগলো আধ ঘন্টা। 9:30টায় ট্যাক্সি নিয়ে বার হয়েছিলেন জেলখানার ফটক থেকে, আর আদালতের সামনে এসে যখন উপস্থিত হলেন তখন ঠিক 10টা।
কারণ ছিল, জেলখানা থেকে ট্যাক্সিটা নিয়ে ওরা চলে এসেছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে। গাড়িটা বাগানের ধারে রেখে ড্রাইভারের পাশে বসা বাসু সাহেব পিছন ফিরে বলেছিলেন, একটু নেমে এসো, ওই গাছতলায় বসে কয়েকটা কথা বলবো। পিছনের দিক থেকে সুজাতা আর সুবর্ণ নেমে পড়েছিল। ট্যাক্সি ড্রাইভার বলে, আমাকে ছেড়ে দিন স্যার। মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট বার করে ওর দিকে বাড়িয়ে ধরে বাসু বলেন, এইটা তোমার মিটারের ওপর, আধ ঘন্টা দাঁড়াতে হবে। ট্যাক্সি ড্রাইভার বুদ্ধিমান, তৎক্ষণাৎ বুঝে নেয় মালদার শাসালো প্যাসেঞ্জার জুটেছে আজ তার বরাতে। সে কৃতার্থ হয়ে বলে, ঠিক আছে স্যার। ঘাসের ওপর ওরা 3 জন বসলেন। বাসু বললেন, সুবর্ণ, বুঝতে পারছি সুপ্রিয় তোমার সঙ্গে দেখা করতে রাজি না হওয়াতে তুমি মর্মাহত হয়েছ, কিন্তু এতে তোমার দুঃখ করার কিছু নেই, এতে তোমার আনন্দিত হওয়ার কথা। সুজাতা অবাক হয়ে তাকায়। আসামি সুপ্রিয় দাশগুপ্ত হাজতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না চাওয়াটা বোম্বাই থেকে ছুটে আসা তার হতভাগ্য স্ত্রীর কাছে কোন যুক্তিতে আনন্দের হতে পারে, এটা তার মাথায় ঢোকে না। বাসু সাহেব বলে চলেন, কাল যখন কোর্ট থেকে ফিরে এসেছিলাম তখন আমার জয়ের সম্ভাবনা ছিল 0, কেসটা হারার আশঙ্কা ছিল 100%। তারপর সন্ধ্যা 7টার সময় কৌশিক একটা অদ্ভুত আবিষ্কার করে বসল। এক লাফে আমার জেতার সম্ভাবনাটা হয়ে গেল 25%। আজ দুরু দুরু বুকে তোমাকে নিয়ে আলিপুর জেলে এসেছিলাম। তুমি হয়তো শুনলে রাগ করবে, আমি মনে মনে ভগবানকে বলছিলাম, হে ঈশ্বর, সুপ্রিয় যেন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে রাজি না হয়। শেষ পর্যন্ত দয়াময় আমার প্রার্থনাতে কর্ণপাত করেছেন। আই এম হ্যাপি টু সে, ঠিক এই মুহূর্তে আমার জয়ের সম্ভাবনা 75%। সুবর্ণ তার অশ্রু ধৌত চোখজোড়া তুলে তাকায়, কথা বলে না। সুজাতা কিন্তু স্থির থাকতে পারে না, বলে, কি বলছেন আপনি? সুপ্রিয়বাবু আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি না হয় আপনার এই মামলা জেতার সম্ভাবনা 50% বেড়ে গেল? ইফ নট মোর। কেন? সেটা আমি এখন বলবো না, বলতে পারি না। সুবর্ণকে আমি আশা দিয়ে হতাশ করতে চাই না, কিন্তু একটা কথা বলবো। সুবর্ণ, মন দিয়ে শোনো। বলুন। আদালতে মনকে খুব শক্ত করে রেখো। যত বড় মানসিক আঘাতই আসুক তুমি ভেঙে পড়বে না, পারবে? সুবর্ণের চোয়ালের হাড় শক্ত হয়ে উঠল। বললে, আমাকে পারতেই হবে। ধরো যদি আসামির মৃত্যুদণ্ডাজ্ঞাও হয়, ভেঙে পড়বে না। সুবর্ণ দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে নির্বাক বসে রইল। বাসু সাহেব বললেন, তোমাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকবো আমি। 5-7টা প্রশ্ন করব, কিন্তু যে রায় বিপক্ষের উকিল তোমাকে খুব নাকাল করতে চাইবে, তুমি খুব শক্ত হয়ে থাকবে, আর জবাবে যা বলবে তাতে নির্জলা সত্য থেকে বিন্দু মাত্র বিচলিত হবে না, পারবে? উত্তরে তোমার স্বামীর ভালো হবে কি মন্দ হবে তা বিবেচনা করবে না, আদ্যন্ত সত্য কথা বলবে। তাই বলবো, আপনি নিশ্চিন্ত থাকুন। কোর্টে যত বড় আঘাতই আসুক না কেন, আমি অটল থাকব। দ্যাটস এ গুড গার্ল, কিন্তু তারও আগে হয়তো একটা শক পাবে তুমি। কোর্টে বসার আগে, মানে তোমাকে সাক্ষী দিতে ডাকার আগে, তোমার কানে কানে একটা প্রশ্ন করব আমি। তুমি আমার কানে কানে তার সত্য জবাব দেবে। অ্যাগ্রিড? সুজাতা বলল, এখনই সে উত্তরটা জেনে নিন না। সব জিনিসেরই একটা নিজস্ব সময় আছে সুজাতা। অ্যাগ্রিড? হ্যাঁ। তবে ওঠো, চলো, সময় হয়ে গেছে। আদালত প্রাঙ্গণে ওরা প্রবেশ করলেন 10টায়। সেখানে বাসু সাহেবের জন্য 2টি বিষয় ইতিপূর্বেই উপস্থিত। প্রথমত, তার পাশের চেয়ারে বসে আছেন বৃদ্ধ ব্যারিস্টার AK রে। প্রবেশ পথেই দেখতে পেলেন বাসু সাহেব। উনি ভেবেছিলেন ব্যারিস্টার রে আজ আসবেন না। দ্বিতীয়ত, প্রবেশ পথেই দাঁড়িয়েছিল কৌশিক। কি খবর? কৌশিক ওকে হাত ধরে বারান্দার একান্তে নিয়ে গেল। নিজের হাতঘড়িতে সময়টা দেখল।
10:01 বললে, ভোর 4:30 আসানসোল থেকে রওনা হয়েছি, মিনিট 10 আগে এখানে পৌঁছেছি। শুনুন, জীবন বিশ্বাস ফেরার, তার 1,00,000 টাকা সমেত। আই নো। নেক্সট। মিস ডি সিলভার আস্তানা আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেও ভেগেছে। লেট হার গো টু হেল। তার ভাই, বিকৃত মস্তিষ্ক ছেলেটা, তাকে উদ্ধার করে সঙ্গে নিয়ে এসেছি, কোর্টে বসিয়েছি, দর্শকদের গ্যালারিতে। কিন্তু সে পাগল নয় মোটেই। কৌশিক থেমে পড়ল। কে একজন এগিয়ে এসে বললেন, জজ সাহেব এসে গেছেন। বাসু বলেন, চলুন, আমি যাচ্ছি। কৌশিক বলে, আসল কথাটাই আমার বলা হয়নি। আসল কথাটা আমি জানি কৌশিক। তুমি মিস্টার ডি সিলভার কাছে যাও। বেচারি অনেক ধকল সয়েছেন এই কয়দিন। ডাক্তার দেখিয়েছিলে? একজন কোর্ট পেয়াদা ছুটতে ছুটতে এসে বললে, স্যার। ঠিক আছে, চলো। দ্রুত পায়ে বাসু এসে প্রবেশ করলেন। নিজ আসনের কাছে এসে জজ সাহেবকে বাও করে বললেন, আই এম সরি। জাস্টিস ভাদুরী বললেন, ইউ অট টু বি। আমাদের প্রতিটি মিনিট হচ্ছে পাবলিক টাইম। এনিওয়ে, আর উই অল রেডি নাও? বাদীপক্ষে নিরঞ্জন মাইতি উঠে দাঁড়িয়ে বলেন, আমরা তো অনেকক্ষণ আগে থেকেই প্রস্তুত। তাহলে আদালত বসছে। গতকাল মিস্টার পান্ডের ক্রস এক্সামিনেশনের আগেই অধিবেশন শেষ হয়েছিল। মিস্টার পান্ডে, টেক ইউর স্ট্যান্ড প্লিজ। সিবিআই অফিসার মঞ্চের ওপর উঠে দাঁড়ালেন। জাস্টিস ভাদুরী বললেন, প্লিজ রিমেম্বার, ইউ আর আন্ডার ওথ ওভারনাইট। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিবাদন করে বলেন, আই নো মিলর্ড। বাসু সাহেবকে ইঙ্গিত করলেন বিচারক, প্লিজ প্রসিড। এতক্ষণ নিম্নস্বরে কথা হচ্ছিল গুরু শিষ্যে। ব্যারিস্টার রে সাহেব বলেছিলেন, সেই জন্য কাল আমি উঠে চলে যাইনি বাসু। আমার শরীরটা খারাপ লাগছিল বলে চলে গিয়েছিলাম। হারজিত নিয়েই জীবন। ইফ ইউ ক্যান টেক দ্য পাঞ্চ, কান্ট আই সোয়ালো ইট অ্যাজ ওয়েল। জজ সাহেব প্লিজ প্রসিড বলার সঙ্গে সঙ্গে বাক্যালাপ অসমাপ্ত রেখে বাসু উঠে দাঁড়ালেন। সাক্ষীকে প্রশ্ন করেন, মিস্টার পান্ডে, আপনি কাল আপনার সাক্ষ্যে বলেছেন যে দুটি ভিন্ন লোকের ফিঙ্গারপ্রিন্ট কোনো অবস্থাতেই হুবহু এক হতে পারে না, তাই না? তাই বলেছি। যেহেতু FP1 আর বহরমপুর থানায় রক্ষিত ফিঙ্গারপ্রিন্ট দুটি হুবহু এক, তাই আপনি এই সিদ্ধান্তে এসেছেন যে কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত এবং খোকন ওরফে লালু অভিন্ন ব্যক্তি। ইয়েস অর নো? ইয়েস। আপনার 2 বছর স্কটল্যান্ড ইয়ার্ড ট্রেনিং এই সিদ্ধান্তে আপনাকে পৌঁছে দিয়েছে? হ্যাঁ, তাই। কিন্তু ওই স্কটল্যান্ড ইয়ার্ড ইতিহাসে কি এমন নজির নেই যে হায়েস্ট অথরিটি অন দ্য সাবজেক্ট বলেছেন দুটি ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে, অথচ পরে প্রমাণিত হয়েছে যে দুটি বিভিন্ন লোকের ফিঙ্গারপ্রিন্ট? আমি এমন কেস একটিও জানি না। আপনি কি চেজ এ ক্রুকড শ্যাডো ফিল্মটা দেখেছেন? অবজেকশন, ইউর অনার। দ্য কোশ্চেন ইজ ইরিলিভেন্ট, ইম্পার্টিনেন্ট এবং বর্তমান মামলার সঙ্গে সম্পর্ক বিমুক্ত। জাস্টিস ভাদুরী একটু নড়ে চড়ে বসে বললেন, অবজেকশন সাস্টেইনড। বাট একটু থেমে বললেন, বিষয়টা অত্যন্ত কৌতূহলোদ্দীপক। প্রতিবাদী কাউন্সিলরকে আমি রিসিস পিরিয়ডে এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে অনুরোধ করছি। আমি ওই ফিল্মটা দেখিনি, কিন্তু ওয়েল, ইউ মে প্রসিড। বাসু সাহেব একটা বাও করে বললেন, চেজ এ ক্রুকেড শ্যাডো ফিল্মটা বর্তমান মামলায় অপ্রাসঙ্গিক, কিন্তু সহযোগিতার ডাইরেক্ট এভিডেন্সে রামচন্দ্রপুরে আগরওয়াল হত্যার মামলার প্রসঙ্গ এনেছিলেন। সে মামলায় বর্তমান বিচারকই বিচার করেছিলেন এবং আমার সহযোগী আইনজীবী পাবলিক প্রসিকিউটর ছিলেন। আশা করি আপনাদের মনে আছে, সেখানেও দুটি ফিঙ্গারপ্রিন্ট পুলিশ কর্তৃপক্ষ হুবহু এক বলে সার্টিফিকেট দিয়েছিলেন, কিন্তু পরে প্রমাণিত হয়েছিল সে দুটি ভিন্ন ব্যক্তির। নিরঞ্জন মাইতি বলেন, সেটা ছিল অন্য ব্যাপার, তাতে ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সটা ভুল প্রমাণিত হয়নি।
জাস্টিস বাহাদুরী বলেন, আমি বাদীর সঙ্গে একমত। যাই হোক, আপনি জেরা চালিয়ে যান। বাসু সাহেব বলেন, মিস্টার পান্ডে, আজ যদি আমি প্রমাণ করি আসামি সুপ্রিয় দাশগুপ্ত খোকন ওরফে লালু নয়, তবে কি আপনি মেনে নেবেন ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সটা ভুল? এটা আপনার পক্ষে প্রমাণ করা সম্পূর্ণ অসম্ভব। ওটা আমার প্রশ্নের জবাব নয়। সে ইয়েস অর নো। ইয়েস। বাসু হেসে বলেন, ইউ শুড বেটার হ্যাড সে নো। তাই কিন্তু প্রমাণ করব আমি। মাইতি উঠে দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানাতে। তার আগেই বাসু বলেন, দ্যাটস অল মিলর্ড। তারপর মহামান্য বিচারককে সম্বোধন করে বলেন, আদালত অনুমতি করলে আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে পারি। মাইতি একটা স্বগতোক্তি করেন, এরপরেও? জাস্টিস বাহাদুরী তার দিকে কঠিন দৃষ্টিপাত করলেন। বাসুকে বলেন, ইয়েস, প্রসিড। আমার পরবর্তী সাক্ষী মিসেস সুবর্ণ দাশগুপ্তা। মিসেস সুবর্ণ দাশগুপ্তা হাজির। সুবর্ণ সুজাতার পাশ থেকে উঠে দাঁড়ালো সাক্ষীর মঞ্চে, অচঞ্চল দীপশিখার মতো। আপনার নাম? মিসেস সুবর্ণ দাশগুপ্তা। স্বামীর নাম? মিস্টার সুপ্রিয় দাশগুপ্ত। আপনার স্বামী কি কাজ করেন? বোম্বাইয়ের কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 2 বছর। হিন্দু ম্যারেজ না রেজিস্ট্রি ম্যারেজ? রেজিস্ট্রি ম্যারেজ। আপনার স্বামী বর্তমানে কোথায় আছেন? আমি জানি না। অবজেকশন, ইওর অনার। জানেন না মানে কি? লাফিয়ে ওঠেন মাইতি। জাস্টিস বাহাদুরী ভ্রুকুটি করেন। একবার সাক্ষী, একবার বাসু সাহেবের দিকে তাকিয়ে দেখেন। বাসুকে কিছু বলতে যান, তারপর মনস্থির করে মাইতিকেই বলেন, অবজেকশন অন হোয়াট গ্রাউন্ডস? ওর স্বামী জলজন্ত চোখের সামনে দাঁড়িয়ে আছেন, আর উনি বলছেন জানি না। জাস্টিস বাহাদুরী বাসু সাহেবের দিকে ফিরে বলেন, আপনি কিছু বলবেন? আমি কি বলবো? আমি তো শুনছি এখন। আমি সাক্ষীকে প্রশ্ন করেছি, তিনি জবাব দিয়েছেন। সহযোগী অবজেকশন দিয়েছেন, তার কারণ দেখাচ্ছেন না। এখন কি বলতে পারি আমি? ইউ আর পারফেক্টলি রাইট টেকনিক্যালি। জজ সাহেব মাইতির দিকে ফিরে বলেন, কি আপত্তি এ প্রশ্নোত্তরে তা তো বলবেন। এ তো ডাহা মিথ্যে কথা, ফুঁসে ওঠেন মাইতি। সো হোয়াট? সেটা জেরায় প্রমাণ করবেন। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীর বিরুদ্ধে মামলা আনতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু বর্তমান মামলায় বাধা দিচ্ছেন কোন অধিকারে? মাইতি অসহায়ভাবে বসে পড়েন। বাসুর পরবর্তী প্রশ্ন, এই কোর্ট রুমে আপনার স্বামী উপস্থিত আছেন? সাক্ষী দর্শক মণ্ডলীর ওপর দৃষ্টি বুলিয়ে বলেন, আমি জানি না, দেখতে পাচ্ছি না। মাইতি উঠে দাঁড়ান, আবার বসে পড়েন। বাসু তার বা হাতটা বাড়িয়ে বলেন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটাকে ভালোভাবে দেখুন। বলুন, ওই লোকটাকে আপনি ইতিপূর্বে জীবনে কখনো দেখেছেন? মুহুর্মুহু হাতুড়ির আঘাত সত্ত্বেও কোর্টরুমে নিস্তব্ধতা ফিরে আসতে পুরো 1 মিনিট লাগল। জাস্টিস বাহাদুরী এবার কিন্তু কাউকে ধমকালেন না। বাসুর পরবর্তী প্রশ্ন, কাঠগড়ায় ওই লোকটা আপনার বিয়ে করা স্বামী, কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত, এমএ নয়? না। মাইতি আর আত্মসম্বরণ করতে পারেন না, লাফিয়ে ওঠেন, দিস ইজ প্রিপস্টারাস মিলর্ড। এইসব ওর অতি নাটকীয় প্যাচ। বাসু এক ধাপ এগিয়ে এসে উচ্চ কণ্ঠে বলেন, মাননীয় আদালতের কাছে আমার একটি আর্জি আছে। যেহেতু এ পর্যন্ত বিচার আমার মক্কেল সুপ্রিয় দাশগুপ্তের অনুপস্থিতিতে সংঘটিত হয়েছে, তাই আমি এই মামলার আদ্যন্ত নাকচ করবার প্রার্থনা করছি। বিচারকক্ষে পুনরায় গণ্ডগোলের সূত্রপাত হতেই জাস্টিস বাহাদুরী একবার জোরে হাতুড়ির আঘাত করেন। স্তব্ধতা ফিরে আসে। বিচারক বলেন, যেহেতু এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি যে আপনার মক্কেলের অনুপস্থিতিতে এ মামলার অধিবেশন হয়েছে, তাই আপনার প্রার্থনা এখনই মঞ্জুর করা যাচ্ছে না। ইউ মে প্রসিড। দ্যাটস অল মিলর্ড। বাসু মাইতিকে বলেন,
ইউ মে ক্রস এক্সামিন হার। আহত সিংহের মতো লাফ দিয়ে ওঠেন মাইতি। নাটকীয়ভাবে সাক্ষীর সামনে এগিয়ে এসে বলেন, আপনি বললেন যে ওই লোকটা আপনার স্বামী নয়? তাই বলেছি। তাহলে আপনার স্বামী কে? সুপ্রিয় দাশগুপ্ত। ওই উনি তো সুপ্রিয় দাশগুপ্ত। হতে পারে ওরও তাই নাম, কিন্তু উনি আমার স্বামী নন। মাইতি অসহায়ভাবে মাথা নাড়েন, বলেন, রাতারাতি কোথা থেকে আমদানি হলেন আপনি? অবজেকশন ইউর অনার। সহযোগীর প্রশ্নের ভাষায় আমার আপত্তি। অবজেকশন সাস্টেইনড। আপনি সংযত ভাষায় প্রশ্ন করুন। আপনার কটা বিয়ে? অবজেকশন। সহযোগী আদালতের নির্দেশ মানছেন না, তার ভাষ্য এখনো অশালীন। জাস্টিস বাদুরী মাইতিকে ধমক দেন, আপনি আপনার ভাষাকে সংযত করুন, না হলে ব্যাপারটা আমি আপনাদের বার অ্যাসোসিয়েশনকে জানাতে বাধ্য হব। মাইতি কিছু বলতে গেলেন, পারলেন না। মরিয়া হয়ে বললেন, আমি সময় চাইছি মিলর্ড। এই মেয়ে ছেলেটা কে? সে খবরটা। অবজেকশন। এই ভদ্রমহিলাকে বলুন। মাইতি প্রায় তোতলা হয়ে গেলেন। জাস্টিস বাদুরী বলেন, আপনারা দুপক্ষ যদি রাজি থাকেন তাহলে আমি 10 মিনিটের জন্য কোর্ট স্থগিত রেখে আমার চেম্বারে আপনাদের দুজনের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই। আফটার অল, আমাদের উদ্দেশ্য সত্যকে প্রতিষ্ঠিত করা। বাসু বলেন, আমি রাজি, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই। আমি জানি ওই ভদ্রমহিলার স্বামী এই আদালতে উপস্থিত আছেন। তার জীবন সংশয়। তাকে শনাক্ত করে সর্বপ্রথম পুলিশের জিম্মায় দেওয়ার প্রয়োজন। আপনি কি ব্যাপারটা আমার হাতে ছেড়ে দেবেন? ইয়েস, ডু অ্যাজ ইউ প্লিজ। বাসু সাহেব দর্শক মণ্ডলীর দিকে তাকিয়ে বললেন, মিস্টার সুপ্রিয় দাশগুপ্ত, ম্যানেজার, কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানি, যদি এই আদালতে উপস্থিত থাকেন তবে দয়া করে উঠে দাঁড়ান। দেখা গেল ভিড়ের মধ্যে একজন একহারা ফর্সা ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন। তারও বড় বড় জুলফি আছে, কিন্তু কোনো মূর্খই তাকে আসামির যমজ ভাই বলে ভুল করবে না, চেহারার সাদৃশ্য থাকা সত্ত্বেও। আপনি এগিয়ে আসুন। ধীর পদক্ষেপে ভদ্রলোক এগিয়ে আসেন। আপনি সুপ্রিয় দাশগুপ্ত, ম্যানেজার, কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানি? প্রশ্ন করেন বাসু। হ্যাঁ। সাক্ষীর মঞ্চে দাঁড়ানো ওই সুবর্ণ দাশগুপ্তা আপনার স্ত্রী? লোকটা মুখ তুলে তাকালো, দেখল চোখের জলে ভেসে যাচ্ছে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো মেয়েটি। সে কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটা বললে, হ্যাঁ, আমার স্ত্রী। মাইতি বললেন, কিন্তু এটা আমরা মেনে নিতে রাজি নই। এরা দুজনেই জাল হতে পারে। সমস্ত ব্যাপারটাই একটা মেলোড্রামাটিক হচপচ হতে পারে। জাস্টিস বাদুরী বললেন, মিস্টার বাসু, আপনি কি কোনো পথ দেখাতে পারেন যাতে প্রমাণ করা যায় এরা দুজন সত্যি কথা বলছেন, অর্থাৎ আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটা সুপ্রিয় দাশগুপ্ত নয়? কিছু সময় পেলে নিশ্চয়ই পারব, কিন্তু ঠিক এই মুহূর্তেই সেটা কেমন করে সম্ভব? ভুল বললে বাসু, এই মুহূর্তেই সেটা প্রমাণ করা সম্ভব। সকলের দৃষ্টি গেল ডিফেন্স কাউন্সিলরদের চিহ্নিত কোণাটায়। উঠে দাঁড়িয়েছেন অশীতিপর বৃদ্ধ ব্যারিস্টার A.K. রে। তিনি একটি বাও করে বলেন, আদালত যদি আমাকে অনুমতি দেন, আমি 5 মিনিটের ভিতর চূড়ান্তভাবে সমাধান করে দেব সমস্যাটা। জাস্টিস বাদুরী বলেন, ইয়েস, প্লিজ ডু ইট। মিস্টার পান্ডে এখানে উপস্থিত। তিনি এই দুজনের ফিঙ্গারপ্রিন্ট নিন এখনই। তারপর ওই নথিটা দিন, পিপলস এক্সিবিট নম্বর 7। ওটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউর একটা বাড়ির বিক্রয় কোবালা। বিক্রেতা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার সুপ্রিয় দাশগুপ্ত। 4.5 লাখ টাকার সম্পত্তি বিক্রয় করতে গেলে সই ছাড়াও টিপছাপও দিতে হয়। মিস্টার পান্ডে ওটা দেখে 5 মিনিটের ভিতর শনাক্তকরণ চূড়ান্তভাবে করে দিতে পারবেন। আধ ঘন্টার জন্য কোর্ট অ্যাডজার্ন করে জজ সাহেব তার খাস কামরায় চলে গেলেন।
সেখানে ডাক পড়ল বাসু, মাইতি এবং A.K. রে এর। ইতিমধ্যে পাণ্ডে সাহেব তার পরীক্ষা কার্য করে জানিয়েছেন, আসামি আর যেই হোক মোহনস্বরূপ কাপাডিয়ার ওকালতনামাধারী সুপ্রিয় দাশগুপ্ত নয়। দর্শকের আসন থেকে যে ভদ্রলোক উঠে দাঁড়িয়েছিলেন তিনিই তাই। জাস্টিস বাদুড়ি বলেন, মিস্টার বাসু, আপনি যদি ব্যাপারটা একটু বুঝিয়ে দেন তাহলে মামলার নিষ্পত্তি তো হয়েই গেছে আপনার মক্কেলের অনুপস্থিতিতে। মাইতি বলেন, তা কেন? ওর মক্কেল তো ওই আসামি, তার অপরাধ তো প্রমাণিত হয়েছে। না হয়নি, বাধা দিয়ে বলেন A.K. রে। মামলায় তাকে অসংখ্যবার ম্যানেজার, কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানি বলে আপনি উল্লেখ করেছেন। সে তা নয়। সে পুনর্বিচার দাবি করতে পারে আইনত। বাসু সাহেব বলেন, সেসব কথা পরে, আপাতত এই নিন আমার দরখাস্ত। বর্তমান মামলার আসামি খোকন ওরফে লালু আমার মক্কেল নয়। স্টেট ভার্সেস সুপ্রিয় দাশগুপ্তের মামলা ডিসমিস হয়েছে জানলেই আমার ছুটি। জাস্টিস বাদুড়ি বলেন, মামলা তো ডিসমিস হয়েই আছে, শুধু আমার অ্যানাউন্স করা বাকি। কিন্তু রহস্যটা যে কিছুই পরিষ্কার হলো না বাসু সাহেব। বাসু হাত দুটি জোর করে বলেন, আমার এক অনুগত ভক্ত আছে, সে গোয়েন্দা গল্প লেখে। কিছুদিনের মধ্যেই তার লেখা ছাপা বই বাজারে বেরুবে। আপনাকে না হয় এক কপি কমপ্লিমেন্টারি পাঠিয়ে দিতে বলবো। উঠে দাঁড়ান তিনি। A.K. রে মাইতির দিকে ফিরে বললেন, আপনার নিমন্ত্রণে এসেছিলাম। আই এনজয়েড ইট থরলি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। মাইতির মুখটা কালো হয়ে গেল, তবু কাষ্ঠ হাসি হেসে বললেন, জাস্টিস বাদুড়ি বললেন, অনেক দিন পরে আপনাকে দেখলাম রে সাহেব। শরীর ভালো তো? ভালো না থাকলে পরপর 2 দিন অ্যাটেন্ড করি। জাস্টিস বাদুড়ি বলেন, বারওয়েল দ্য সেকেন্ড রিটায়ার করায় কলকাতার বার কিন্তু কানা হয়ে গেছে রে সাহেব। রে বললেন, আই বেগ টু ডিফার। নতুন সূর্যের উদয় হয়েছে কলকাতার বারে। পেরি মেসন অফ দ্য ইস্ট, অর্থাৎ সাদা বাংলায় পূর্বাঞ্চলের মেরে পেয়ারি বাস্তুকার। কোর্ট ফেরত সবাই এসে বসেছেন বাসু সাহেবের বাড়ির সামনের লনে। বৈশাখী সন্ধ্যা, ঘরের চেয়ে বাইরেই আরামপ্রদ। তার উপর চাঁদনি রাত। গোল হয়ে বসেছেন বাসু, রানী, কৌশিক, সুজাতা, সুপ্রিয়, সুবর্ণ আর A.K. রে। বৃদ্ধ ব্যারিস্টার এখনো বাড়ি যাননি। ব্যাপারটা সব জেনে না গেলে নাকি তার নিদ্রায় ব্যাঘাত হবে। সুজাতা বললে, এবার বলুন বাসুমামু, কি করে কি হলো? কৌশিক বাধা দিয়ে বললে, আমি কিন্তু ইন্টারেস্টেড জানতে আপনি কোন পর্যায়ে কতটা বুঝতে পেরেছিলেন, কোন কোন ক্লুয়ের সাহায্যে এবং কখন সবটা বুঝলেন। A.K. রে বলেন, অর্থাৎ আমাদের কাছে এটা আড্ডা, তোমার কাছে ট্রেনিং ক্লাস। রানী বললেন, তা তো হবেই। A.K. রের পতাকা তুলে নিয়েছিলেন P.K. বাসু, ভবিষ্যতে সেটাই তো বহন করবেন K. মিত্র। কৌশিক বললে, ভবিষ্যৎ পরে মরুক, আপাতত আমি হচ্ছি পেরি মেসনের সাকরেত, পল ড্রেক। কিন্তু আর দেরি নয়, শুরু করুন আপনি। বিশু খাবারের ট্রে নিয়ে এসে পরিবেশন শুরু করল। বাসু বললেন, শুরু আমি করব না। সুপ্রিয়, বলে যাও তোমার অভিজ্ঞতা। আমি সুবর্ণকে বলে এসেছিলাম 7 দিনের জন্য কলকাতা যাচ্ছি। কেন যাচ্ছি তাও জানত না। মিস্টার কাপাডিয়ার নির্দেশে আমি ব্যাপারটা ওর কাছেও গোপন করি। কলকাতায় এসে পার্ক হোটেলে উঠি, আমি আর জীবনবাবু। গুড ফ্রাইডের আগের দিন 11ই বাড়িটা বিক্রি হলো। যদুপতি নগদ 2 লক্ষ টাকা আমাকে হোটেলে পৌঁছে দিয়েছিল 11ই সকালে। সেটা হোটেলের ভল্টে রেখে। হোটেলে আপনারা কত নম্বর ঘরে উঠেছিলেন? 39 নম্বরে, ডবল বেডরুম। একসঙ্গেই ছিলাম। যাই হোক, রেজিস্ট্রেশন হয়ে গেলে জীবনবাবু যদুপতিকে বললেন,
স্যার আমাদের মিষ্টিমুখ করিয়ে দেবেন না? যদুপতি ওকে আড়ালে ডেকে নিয়ে গেল। তারপর ফিরে এসে আমাকে বলল, আজ রাত্রে আপনাকে ডিনারে নিমন্ত্রণ করছি, মোকাম্বোতে সন্ধ্যা 7:30টায়। আমি রাজি হই। আমি আর যদুপতি রাত 9টা পর্যন্ত মোকাম্বোতে ছিলাম। তারপর ফিরে আসি হোটেলে। রাত 10টায় জীবন ফিরে আসে। সারাদিনের ধকলে আর কলকাতায় গরমে আমার ভীষণ মাথা ধরেছিল। বেয়ারাটাকে ডেকে আমি স্যারিডন আনতে দিচ্ছিলাম। জীবন বললে, আনাতে হবে না, তার কাছেই আছে। সে আমাকে একটা ট্যাবলেট দেয়। আমি খেয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ি। তার পরের কথা আর কিছু জানি না আমি। যখন জ্ঞান হয় দেখি আমার হাত পা বাঁধা অবস্থায় কোনো অজানা জায়গায় পড়ে আছি। মাঝে মাঝে একটি অচেনা স্ত্রীলোককে দেখেছি। জ্ঞান হলে সে আমাকে একটা পানীয় খেতে দিত। প্রচণ্ড তেষ্টায় আমি সেটা ঢকঢক করে খেয়ে ফেলতাম। এখন হিসেব করে দেখছি এভাবে 7 দিন আমি ঘুমিয়েছি। তারপর গতকাল শেষ রাত্রে কৌশিকবাবু আমাকে উদ্ধার করেন আসানসোল থেকে। এছাড়া আমি কিছুই জানি না। বাসু সাহেব ওর সূত্র তুলে নিয়ে বললেন, সমস্ত ব্যাপারটার মূল পরিকল্পনা হচ্ছে জীবন বিশ্বাসের। লোকটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের 2-1 জনের জানাশোনা ছিল। মাস কতক আগে থেকেই সে জানতে পারে মোহনস্বরূপ কাপাডিয়া এভাবে বাড়িটা বিক্রি করবেন। তখন থেকেই সে সক্রিয় হয়। খোকন বা লালুর সঙ্গে যোগাযোগ করে। খোকন মিস ডি সিলভার মাধ্যমে এই পরিকল্পনাটা ছকে। ডি সিলভার এক ভাই রাঁচি উন্মাদাশ্রমে ছিল। সে তাকে 9 তারিখে ওখান থেকে খালাস করে এনে পার্ক হোটেলে তোলে এবং 9-10 তারিখে বারে বারে তাকে গাড়ি করে নিয়ে বার হয়। ওর ভাই ছিল জড়ভরত প্রকৃতির পাগল, তাই এতে তার কোনো অসুবিধা হয়নি। 10 তারিখে সে কলকাতার কোনো প্রাইভেট উন্মাদাগারে ভর্তি করিয়ে দিয়ে একাই ফিরে আসে। হোটেলের সবাই জানত ভাইটি হোটেলেই আছে। 11ই রাত্রে বড়বাজারে জৈনের গদিতে ডাকাতি করে খোকন এসে আশ্রয় নেয় ডি সিলভার ঘরে। মধ্যরাতে সুপ্রিয় অজ্ঞান হয়ে গেলে তাকে ধরাধরি করে পাশের ঘরে আনা হয় এবং খোকন সুপ্রিয়র সিটে চলে যায়। 12 তারিখ সকালেই ডি সিলভা একটা অ্যাম্বাসিডরে করে বর্ধমান চলে যায়। সঙ্গে সঙ্গে অজ্ঞান অবস্থায় আসলো সুপ্রিয়, তার ভাইয়ের পরিচয়। কৌশিক বলে, আমি ব্যাপারটা বুঝলাম না। সুপ্রিয় বাবু, আপনি কি জীবনবাবুকে বোম্বে মেলে 3খানা টিকিট কাটতে বলেননি? আদৌ না, আমার প্লেনে ফেরার কথা ছিল, টিকিটটাও কাটা ছিল। তাহলে? বাসু সাহেব বলেন, জীবন বিশ্বাসের পরিকল্পনাটা তুমি বুঝতে পারোনি কৌশিক। তার প্ল্যান ছিল বোম্বে মেলে ওরা 2 জন, জীবন আর খোকন, রওনা হবে। রেলওয়ে রেকর্ডে থাকবে কুপেতে ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত, আর তার পাশের কম্পার্টমেন্টে যাচ্ছিলেন জীবন বিশ্বাস। গাড়ি বর্ধমানে পৌঁছালে মিস ডি সিলভা তার তথাকথিত অসুস্থ ভাই অর্থাৎ সুপ্রিয় দাশগুপ্তকে নিয়ে বিনা টিকিটে কামরায় উঠবে। সেই আসল সুপ্রিয় দাশগুপ্তকে শুইয়ে দেওয়া হবে কূপের লোয়ার বার্থে। তারপর খোকন আর ডি সিলভা বর্ধমানেই নেমে যাবে 2 লাখ টাকা সমেত। রাত ভোর হলে জীবনে কামরায় এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে। দেখা যাবে সুপ্রিয় বিষ খেয়ে মারা গেছে এবং তার 2টি সুটকেসই নেই। জীবন ধরাছোঁয়ার মধ্যে নেই। সে তার ম্যানেজারের নির্দেশে 3খানা টিকিট কেটেছে। ম্যানেজার সুপ্রিয় কোথা থেকে একটা অসৎ চরিত্রের মেয়ে ছেলে জুটিয়ে এনেছিল তা সে কেমন করে জানবে? তার সন্দেহ হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছিল। তাই ঘটনার অনেক আগে সে ক্রিমিনাল ব্যারিস্টার বাসু সাহেবকে তার আশঙ্কার কথা জানিয়েছিলেন। বিশ্বাস না হয় তাকে জিজ্ঞাসা করুন। সুজাতা বলে, চমৎকার প্ল্যান। কৌশিক বলে, দাঁড়াও দাঁড়াও, তাহলে ওই জৈন সাহেবের রিভলভারটা ও কামরায় এলো কেমন করে? বাসু হেসে বলেন, সেটা জীবনের পরিকল্পনার অনুযায়ী নয়, খোকনের পরিকল্পনা অনুযায়ী ওই ডি সিলভার সঙ্গে যৌথভাবে। ওরা 2 জনে হচ্ছে বর্ন ক্রিমিনাল। 2 লাখ টাকা 3 ভাগ করার চেয়ে তারা 2 জনে সেটাকে 2 ভাগ করতে চাইল, যাকে বলে ডবল ক্রস। ব্যবস্থা করা হলো
ট্রেন ছাড়ার আগে ওদের দলের একজন একটা লোডেড রিভলভার খোকনকে পৌঁছে দেবে। রুদ্ধদ্বার সি কুপেতে অতি অনায়াসে খোকন জীবনকে হত্যা করত। ট্রেন বর্ধমানে পৌঁছালে জীবনের মৃতদেহকে ওই কুপিতে রেখে তারা সুযোগ মতো বর্ধমানে বা আসানসোলে নেমে যেত। পরদিন জোড়া খুন আবিষ্কৃত হতো ওই কুপেতে। কেউ জানতে পারত না কে খুন করে টাকাটা নিয়ে ভেগেছে। রানী বলেন, তাহলে জৈনকে কে খুন করেছিল? খুব সম্ভব খোকন নিজেই। সুকুমার বোসের এভিডেন্স থেকে তাই মনে হয়। আপনি কি বলেন? বাসু সাহেব প্রশ্ন করেন, এ কে রে কে? আই বেগ টু ডিফার, বললেন এ কে রে। একহারা চেহারা, ফর্সা রং আর বড় বড় জুলফি ছাড়া আর কোনো যুক্তি নেই। কিন্তু বিরুদ্ধ যুক্তিও কিছু নেই, বললেন বাসু সাহেব। আছে, প্রকাণ্ড একটা বিরুদ্ধ যুক্তি আছে। তাই যদি হতো তাহলে জৈনের রিভলভারটা 11ই রাত্রে খোকনের কাছে থাকারই সম্ভাবনা। সেক্ষেত্রে ট্রেনে অন্য কেউ তাকে ওই রিভলভারটা পৌঁছে দিয়ে আসতো না। 11ই তারিখ থেকে তার পকেটে থাকতো একটা রিভলভার, যার নম্বর 759362। সুজাতা অবাক হয়ে বললে, নম্বরটা মুখস্থ আছে এখনো? বাহ, কোর্টের সকর্ণে শুনলাম যে। কৌশিক বললে, সে তো আমরাও শুনেছি, ভুলে মেরে দিয়েছি। একে রে বললেন, তাহলে কোনোদিন পল ড্রেক অব দ্য ইস্ট হতে পারবে না তুমি। কিন্তু একটা ব্যাপার এখনো পরিষ্কার হয়নি। সুপ্রিয় বাবু, তুমি কি 11ই সকালে লেট ল্যামেন্টেড মিস্টার জৈনের বাড়িতে ফোন করেছিলে? না তো, ফোন করব কেন? ধরো ওই হুন্ডির ব্যবস্থা পাকা করতে। সে কথা তো হয়েছিল তার সঙ্গে। নেহাত তিনি রাজি না হলে আমি অন্য কারো দ্বারস্থ হতাম। কাপাডিয়া কোম্পানির ম্যানেজার হিসেবে আমি কলকাতার অনেক ধনী ব্যবসায়ীকে চিনি। আর কাউকে না পেলে যদুপতির কাছ থেকে হুন্ডি নিতাম। যদুপতি রাজি না হলে অ্যাটলিস্ট 2 লাখ টাকা সুটকেসে নিয়ে বোম্বাই মেলে যেতাম না। হয় কোনো ব্যাংক ভল্টে রাখতাম, নেহাত না হয় প্লেনে নিয়ে যেতাম টাকাটা। কৌশিক বলে, এবার আপনি বলুন স্যার, কেমন করে আন্দাজ করলেন ব্যাপারটা? বাসু সাহেব বুঝিয়ে বলেন, আমার প্রথম সন্দেহ জাগে জীবন ঠিক যে মুহূর্তে প্রথমবার আমার কক্ষে ঢোকে, কিন্তু সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। সেটা একটা অনুভূতি। আমার সন্দেহ জাগে জীবন যে সন্দেহজনক ব্যক্তি, এ আশঙ্কা তোমাদের সকলেরই হয়েছিল। আমার খটকা লাগলো মোহনস্বরূপ কাপাডিয়ার একটি টেলিগ্রামের একটি শব্দে। উনি লিখেছেন, হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড এফিসিয়েন্সি ইজ বিয়ন্ড কোশ্চেন, অর্থাৎ তার সততা আর কর্মদক্ষতা সন্দেহের অতীত। ওই কর্মদক্ষতা শব্দটায় খটকা লাগলো আমার। মোহনস্বরূপ একজন কোটিপতি, তার ম্যানেজারের কর্মদক্ষতার বিষয়ে এত বড় সার্টিফিকেট তিনি কেন দিলেন? অমন দক্ষ ম্যানেজার বোম্বাই মেলে সুটকেসে করে পাচার করা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পেল না। 2 লাখ টাকা। দ্বিতীয়ত, এত বড় কোম্পানির ম্যানেজার খুনের মামলায় জড়িয়ে পড়ল, অথচ বোম্বাই থেকে কোনো সারা শব্দ নেই কেন? মালিক না হয় বিদেশে, কিন্তু আর সবাই তো আছে। মালিক না হয় বিদেশে, কিন্তু আর সবাই তো আছে। কিন্তু ওরা দুজন তো গোপনে সম্পত্তিটা বেচতে এসেছিল, আর কেউ হয়তো জানে না। মানলাম, কিন্তু স্বাভাবিক হতো কি এক্ষেত্রে জীবন নিজেই ট্রাঙ্ক কল করে হেড অফিসে জানাতো কোনো একটা কাজে মালিকের নির্দেশে কলকাতায় এসে ওরা ভীষণ বিপদে পড়েছে। তা ঠিক। তৃতীয়ত, খুনের মামলায় যে লোকটা ফাঁসি যেতে বসেছে সে তার উকিলের মাধ্যমে বাবা, দাদা, স্ত্রী, বন্ধু কাউকে খবরটা জানাবে না, সাহায্য চাইবে না। চতুর্থত, স্ত্রীর আগমন আশঙ্কায় সে অমন শিউরে উঠল কেন? আর সবচেয়ে বড় কন্ট্রাডিকশন হচ্ছে সুপ্রিয় দাশগুপ্তের চরিত্র চিত্রণ। পান্ডে সাহেবের আঁকা ছবির সঙ্গে মোহনস্বরূপের আঁকা ছবিখানার আসমান জমিন ফারাক। আমার মনে হলো দুটো লোক আলাদা। সেটা নিঃসন্দেহ হলাম যখন আলিপুরের হাজতে আসামি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করল।
তার আগেই অবশ্য আমার সন্দেহ হয়েছিল ডি সিলভার হেফাজতেই আছে আসল সুপ্রিয়। আসামি যদি সুপ্রিয় না হয় তাহলে কখন সে সুপ্রিয়ের চরিত্রে অভিনয় শুরু করেছে? নিঃসন্দেহে 11ই দুপুরের পরে, কারণ দলিলে নিশ্চয়ই আসল সুপ্রিয় সই করেছে। সেটা সন্দেহাতীত রূপে দেখে নেবে যদুপতি। অথচ যদুপতি বলছে রাত 9টা পর্যন্ত সে আসল সুপ্রিয়কে দেখেছে। যদুপতির মিথ্যা ভাষণের কোনো যুক্তিপূর্ণ কারণ নেই। সে আসল সুপ্রিয়কে নিশ্চিত চিনে, যেহেতু রেজিস্ট্রেশন অফিসে তাকে শনাক্ত হতে দেখেছে। তাহলে 11ই রাত 9টার পর এবং 12ই বেলা 10টার আগে কেন? 12ই বেলা 10টার আগে কেন প্রশ্ন করে সুজাতা। যেহেতু 12 তারিখ বেলা 10টায় কৌশিক পার্ক হোটেলে থেকে টেলিফোনে জানায় সে সুপ্রিয়কে দেখেছে, যে সুপ্রিয়কে সে আদালতে আসামির কাঠগড়ায় দেখেছে। ফলে ওই রাত্রেই মানুষটার বদল হয়েছে, ওই পার্ক হোটেল থেকেই। অথচ দেখা যাচ্ছে ওই 12 তারিখেই রাত 9টার সময় ওদের পাশের ঘর থেকে মিস ডি সিলভা তার পাগল ভাইকে নিয়ে হোটেল ছেড়ে চলে যায় বাই রোড, দিল্লি রোড ধরে। বাকিটা 2-এ 2-এ 4। ঠিক সেই সময়ে একটা প্রকাণ্ড গাড়ি এসে থামল পোর্টিকোতে। নেমে এলেন একজন সুসজ্জিত যুবক। তাকে দেখে সুপ্রিয় উঠে দাঁড়ায়। হ্যালো, আপনি? ভদ্রলোক গরুর পক্ষীর মতো হাত দুটি জোর করে বলেন, ক্ষমা মাংতে এসেছি, ওর ছিপিয়ে থাকার জরুরত না আছে। সুপ্রিয় বলে, আপনাদের সঙ্গে এর পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন। বাধা দিয়ে কৌশিক বলে, প্রয়োজন হবে না, ওর ভাষাতেই আমাদের মালুম হয়েছে। ভদ্রলোক একগাল হেসে বলেন, আমিও আপনাদের পেহচানতে পেরেছি সুকৌশলী দাদা। কৌশিক বলে, আপনার গাড়ির ডায়নামো ঠিক হয়ে গেছে? বিলকুল। আর সেই মাছের কাঁটাটা? নাপাত্তা। তারপর হঠাৎ নাটকীয় ভঙ্গিতে কৌশিকের সামনে মাথাটা নিচু করে যোগ করেন, মাথা পাতিয়ে দিলাম সুকৌশলী দাদা, अगर चाहें तो एक थप्पड़ मारुन, लेकिन साला বাহানচোদ করবেন না। বলেই পান জর্দায় লাল আধ হাত জিভ বার করেন, দুটি হাত কানে ছুঁয়ে যোগ করেন, সিয়া রাম, বিলকুল নজর হয়নি। লেডিসরা আছেন এখানে? শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।